আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সি প্লাস প্লাস প্রাইভেট টিউটরের 8 নম্বর ক্লাসে স্টার্ট করতে যাচ্ছি এবং আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফাংশন। সো আমরা ফাংশন থেকে প্রথমে যে টপিকটা একটু দেখবো যে আসলে ফাংশন জিনিসটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো ফাংশনকে যদি আমরা নাম দিই, ফাংশনের সাথে আমরা আসলে আগে থেকেই পরিচিত। সেটা কিভাবে? আমরা অলরেডি একদম প্রথম ক্লাস থেকে ফাংশন ইউজ করা শুরু করেছি। সেটা কি? যে কোনো একটা ওয়ার্ডের সাথে, প্রোগ্রামিং এ কোনো একটা ওয়ার্ডের সাথে যদি এই প্যারামিটার সাইনটা থাকে, দিস ইজ কল ফাংশন। এন্ড যদি এই প্যারামিটারের সাথে এই কার্লি ব্রেস দুইটা থাকে, তাহলে সেটাকে বলা হয় ওই ফাংশনের বডি। আর যদি এই প্যারামিটার দুইটা না থাকে, তাহলে ওইটাকে বলা হয় ফাংশনকে কল করা হচ্ছে। এখন এই ফাংশনকে আমি যদি কয়েকটা নাম দিতে পারি, এই মেইনটাকে আমি ফাংশনের হেড বলতে পারি, বা এটাকে ফাংশন নেম বলা হয়। এখানে এই জিনিসটাকে বলা হয় প্যারামিটার বা আর্গুমেন্টসও বলে, এই দুটার মধ্যে পার্থক্য আছে, বাট এখন না বুঝলেও চলবে। আর এটা হচ্ছে বডি, যে ফাংশনের ভিতরে আমরা কি কি কাজ করব। তো আমরা একদম প্রথম ক্লাস থেকে ফাংশন ইউজ করা শুরু করেছি। এখন ফাংশনকে আমি টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। একটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন গুলো কি? যেই ফাংশন গুলোকে আমরা শুধুমাত্র কল করতে পারি, জাস্ট কল করতে পারি, ওইটার বডির মধ্যে আমি কিছু লিখতে পারি না, সেগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। যেমন কিছু লাইব্রেরি ফাংশনের নাম হচ্ছে, যেমন সি প্রোগ্রামিং এ ফ্লোর ফাংশন আছে, তারপর ম্যাক্স ফাংশন আছে, 2টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটাকে বের করা ফেলা যায়। এই ফাংশন গুলোকে আমরা কিন্তু শুধুমাত্র কল করতে পারি, আমরা কিন্তু কখনো এটার বডিতে হাত দিতে পারি না। সো দিস ইজ কল লাইব্রেরি ফাংশন। এন্ড ইউজার ডিফাইন্ড ফাংশন, যেই ফাংশন গুলোকে আমরা নিজেরা তৈরি করব এবং নিজেরাই কল করব, সেই ফাংশন গুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। আচ্ছা ভাই, আমরা এই যে হচ্ছে ব্যাপার। কিছু প্রিন্ট করতাম, তাহলে সেটাও তো একটা ফাংশন। হ্যাঁ, সেটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি আমরা ফাংশন। যেটা শুধুমাত্র সেগুলোকে কল করতে পারি, প্রিন্টএফ, তারপর স্ক্যানএফ, এগুলা হচ্ছে এক একটা ফাংশন। এখন ফাংশন টপিকটা বোঝার আগে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল এন্ড গ্লোবাল ভ্যারিয়েবল। জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন আহ আমরা যে এতদিন পর্যন্ত ভ্যারিয়েবল নিয়ে ডিসকাশন করছি, ভ্যারিয়েবলের মধ্যে 2টা ভার্সন আছে। একটাকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল, আরেকটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল। এখন এই লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল কি? ধরেন আপনার একটা কোড বেজের মধ্যে অনেকগুলো ফাংশন আছে। জাস্ট থিঙ্ক করেন যে আপনার একটা কোড বেজের মধ্যে 4টা ফাংশন আছে। আপনি যে কোনো একটা ফাংশনের ভিতরে যদি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করেন, ওই ভ্যারিয়েবলটা ওই ফাংশনের জন্য হয়ে যাবে লোকাল ভ্যারিয়েবল। ওই ফাংশনটাকে আপনি অন্য যে 3টা ফাংশন আছে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু গ্লোবাল যে ভ্যারিয়েবলটা, এই বেচারাকে ওই 4টা ফাংশনে অ্যাক্সেস করতে পারবে। তাহলে গ্লোবাল ভ্যারিয়েবলটা ভাই ডিক্লেয়ার করে কোথায়? গ্লোবাল ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়
চারটা ফাংশন থেকে বাইরে, তাহলে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। জাস্ট একটা হিন্ট দিয়ে রাখলাম আপনাকে। এখন আমরা তো লাইব্রেরি ফাংশনের সাথে আগে থেকেই পরিচিত, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এগুলো। এখন আমাদের ফাংশনের ভিতরে কিছু কি বলে সেটাকে, ক্লাসিফিকেশন আছে। চারটা ক্লাসিফিকেশন আছে: রিটার্ন প্লাস প্যারামিটার, রিটার্ন প্লাস নো প্যারামিটার, নো রিটার্ন এন্ড নো প্যারামিটার, একটা হচ্ছে নো রিটার্ন প্লাস প্যারামিটার। এই চারটা। So, এখন এই চারটা টপিক দেখে মনে হচ্ছে এই জিনিসগুলো মনে হয় অনেক কঠিন হবে, বাট না, এই জিনিসগুলো খুব ইজি। আমরা একটা একটা করে এক্সাম্পল যখন দেখবো আপনি তখন বুঝতে পারবেন ব্যাপারগুলো। এখন ধরেন একটা ফাংশন তৈরি করার সিনট্যাক্স কি, বা কিভাবে একটা ফাংশন তৈরি করতে হয় সেটা আগে আপনাকে একটু বুঝতে হবে। Just a minute. এখন একটা ফাংশন তৈরি করার সময় আমাদেরকে প্রথমে দিতে হয় ওই ফাংশনটার ডেটা টাইপ। তো ওই ফাংশনটার ডেটা টাইপ, যেমন ধরেন আমি এই জায়গায় একটা ফাংশন তৈরি করেছি, প্রথমে সেই ফাংশনটার ডেটা টাইপ দিয়েছি সেটা হচ্ছে ইন্টিজার। তারপরে আমরা একটা ফাংশনের নাম দিয়েছি, তারপরে আমরা প্যারামিটার দিয়েছি, তারপরে আমরা বডি দিয়েছি। এখন এই যে ফাংশনের নাম, রিটার্ন টাইপ দিলাম, নাম দিলাম, প্যারামিটার দিলাম, বডি দিলাম, এই সবকিছুর সমন্বয়ে একটা ফাংশন তৈরি হয়। কোন কথা হলো ভাই, আরেকটা ফাংশন কোথায় তৈরি করব? এই মেইন ফাংশনের ভিতরে, নাকি উপরে, নাকি নিচে? আমি যদি মেইন ফাংশনের নিচে আমার নিজের কোনো ফাংশন তৈরি করি, তাহলে সেটার আবার প্রোটোটাইপ দিতে হয়। তো সেই ঝামেলায় আমি এখন যেতে চাচ্ছি না। আমি যেটা করব, আমার এই মেইন ফাংশনের উপরে একটা ফাংশন তৈরি করব। আমি কি বলেছিলাম, ফাংশনের সিনট্যাক্সটা কি? প্রথমে হচ্ছে রিটার্ন টাইপ। তো আমি একটা রিটার্ন টাইপ দিলাম। সাপোজ আমার ফাংশনটা যদি কোনো কিছু রিটার্ন না করে, সেটাকে বলা হয় নো রিটার্ন টাইপ ফাংশন। আর এই নো রিটার্ন টাইপ ফাংশনকে লেখা হয় ভয়েড দিয়ে। আপনি একটা জিনিস দেখবেন অনলাইনে, যেই ফাংশন গুলো ইন্টিজার দিয়ে তৈরি করা, সেই ফাংশন গুলোর নিচে একটা মেসেজ লাইন থাকে, সেটা হচ্ছে রিটার্ন জিরো। সেটা আজকে বুঝতে পারবেন কেন এই জিনিসটা থাকে, রিটার্ন জিরো। আর আমি এই যে ভয়েড ফাংশন, ভয়েড মানে কোনো কিছু সে রিটার্ন করবে না। আমি একটা ফাংশনের নাম দিলাম, সাপোজ ফান, একটা ফাংশনের নেম। তারপরে সেই ফাংশনের বডি দিলাম। বডি মানে হলো এই ফাংশনের ভিতরে আমি কি করতে চাই। সাপোজ এই ফাংশনের ভিতরে আমি দুইটা নাম্বার যোগ করতে চাই বা যোগফল দেখাতে চাই, তাহলে আমি দুইটা ভ্যারিয়েবল তৈরি করলাম, ইন্টিজার এবি নাম্বার 1, আরেকটা ভ্যারিয়েবল তৈরি করলাম নাম্বার 2, আরেকটা হচ্ছে যোগফল সাম। এখন আমি এই সামের মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2টাকে যোগ করতে চাই। দেন আমি এই জিনিসগুলোকে প্রিন্ট করে দেখাতে চাই। কারণ কি, এখানেই আমি দেখাচ্ছি, এর কারণ হলো যে এই ফাংশনটা তো কোনো কিছু রিটার্ন করতে পারে না, তাই এটার মধ্যে আমি যোগফলটা দেখাবো। সামেশন অফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। প্রথম পার্সেন্টেজ ডি হচ্ছে আমাদের নাম্বার 1, সেকেন্ড পার্সেন্টেজ ডি হচ্ছে আমাদের নাম্বার 2। এখন আমি যদি এই কোডটাকে রান করি, তাহলে আমি দেখি তো কোনো আউটপুট পাই কিনা। আমি কোনো আউটপুটই পাচ্ছি না। প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং, কারণ আমি একটা মেশিন তৈরি করেছি। ফাংশনকে আমি সবসময় একটা মেশিন বলি। আমি একটা মেশিন তৈরি করেছি, বাট মেশিনকে আমি চালু দেই নাই, তাহলে কি মেশিনটা চলবে? না ভাইয়া, চলবে না। হ্যাঁ, তাহলে আমাকে মেশিনটাকে চালু দিতে হবে। আমি কোন জায়গা থেকে চালু দিব? আমরা সবসময় দেখি যে একটা অনেকগুলো মেশিন যখন থাকে, ওই সবগুলো মেশিনের জন্য একটা সার্কিট বোর্ড থাকে, যে বোর্ডের মধ্যে সব অন অফ সুইচ থাকে। তা আমাদের সেই সার্কিট বোর্ডটা হচ্ছে মেইন ফাংশন। এই মেইন ফাংশন থেকে আমরা হচ্ছে কোন একটা ফাংশনকে কল দিই। মানে
আপনার যদি আরো অন্য কোনো ফাংশন থাকে সেই ফাংশন থেকে কল দিতে পারবেন। ব্যাপারটা এরকম না যে সবগুলা ফাংশনকে আপনাকে এই মেইন ফাংশন থেকে কল দিতে হবে, ব্যাপারটা ওরকম না। আপাতত আমরা মনে করি যে আমরা সব মেইন ফাংশন থেকে কল করবো। তো এখন আমি আমার এই মেইন ফাংশন থেকে ফান ফাংশনটাকে কল দিব। কল কিভাবে করতে হয়? ফাংশনটার নেম প্লাস প্যারামিটার, শেষ। এখন যদি আমি এই কোডটাকে রান করি তাহলে দেখেন সামেশন অফ 0, আচ্ছা আমি তো এইগুলার ভ্যালুই দিইনি, লাইক 10 এন্ড হচ্ছে 20। এবার যদি কোডটাকে আমরা রান করি তাহলে আমরা দেখবো সামেশন অফ 10 এন্ড 20 ইকুয়াল টু 30। এই যে আমরা এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের এইটা নো রিটার্ন নো প্যারামিটার, এটা আমরা দেখলাম প্রথমে। তাহলে এই জিনিসটাকে আমি একদম ফার্স্টে নিয়ে যাই। এখন নো প্যারামিটার জিনিসটা রিটার্ন তো প্যারামিটারটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি প্যারামিটারটা কি, নেক্সট এক্সাম্পলে আমরা বুঝতে পারবো প্যারামিটার জিনিসটা কি। এখন নো রিটার্ন নো প্যারামিটার, আমি ব্যাপারটাকে আরেকবার হচ্ছে ডিসকাশন করে দেই। নো রিটার্ন মানে হচ্ছে এই ফাংশন থেকে আমরা কোনো কিছু রিটার্ন পাবো না, যা যা করতে হবে এই ফাংশনের ভিতরেই করতে হবে। মোট কথা, আমি এই যে ফাংশনটার ভিতরে যে যোগফলটাকে প্রিন্ট করলাম, আমি এই যোগফলটাকে অন্য কোনো ফাংশনে নিয়ে যেতে পারবো না, সোজা কথা। আর নো প্যারামিটার মানে হচ্ছে আমার এই ব্র্যাকেটটার মধ্যে কোনো কিছু নাই। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই যে প্রিন্টএফ ফাংশনটাকে আমরা কল করতেছি, আমরা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং পাঠাচ্ছি, খেয়াল করছেন? এই সবগুলোই হচ্ছে প্যারামিটার, এই পুরাটা দেখেন। আমি কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে সবকিছু লিখছি, এটাই হচ্ছে যে এই ব্র্যাকেটের মধ্যে আমি যা কিছু দিব সেগুলোই হচ্ছে প্যারামিটার। এখন প্যারামিটার একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। যেখানে ফাংশন ডিক্লারেশন করেছি সেইখানে যদি আমি মানে প্যারেনথেসিসের ভিতরে যদি কোনো কিছু দেই সেটাই প্যারামিটার বলতেছি, তাই তো? না, এইভাবে বুঝেন না, জাস্ট এটা বুঝেন যে আমি এই যে ফাংশনের এইখানে এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে, দুইটা ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু এখন লিখি নাই, তার মানে আমি কোনো প্যারামিটার দেই নাই। আমি যদি এখানে কোনো কিছু লিখতাম তাহলে সেটা প্যারামিটার দেওয়া হতো। আমি যখন একটা প্যারামিটার দিয়ে প্র্যাকটিস করাবো তখনই আপনি বুঝে যাবেন যে হোয়াট ইজ প্যারামিটার। এখন জাস্ট এতটুকু বুঝেন এখন যে এই এই ফাংশনটাকে তো আমি কল করছি মেইন ফাংশনের ভিতর থেকে, তাই না? এখন এখানে ব্র্যাকেটের ভিতরে যদি আমি কিছু দেই, আমি সেটাই বলতেছি এখানে কনফিউশন যে কোন ব্র্যাকেটের ভিতর। তাহলে আমি ফাংশনটা যেখানে ডিক্লেয়ার করছি মানে উপরে ডিক্লেয়ার করছি, তাই না? ভয়েড ফাংশন, এখানে ফাংশনটা ডিক্লারেশন হচ্ছে, তাহলে সেইখানে ওই ডিক্লারেশন পার্টে যদি ব্র্যাকেটে কিছু থাকে সেটাকে প্যারামিটার ধরবো, এই তো? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আচ্ছা চলুন আমি প্যারামিটার একটা এক্সাম্পল দিই, তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা হচ্ছে এই ফাংশনটাকে আপাতত বলতেছি যে নো রিটার্ন নো প্যারামিটার, নো প্যারামিটার। তো এখন এই কোডটাকে আমি হচ্ছে একটু সেভ করি, নো রিটার্ন নো প্যারামিটার। এখন আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করি। এবার এই যে ফাংশনটা আমি তৈরি করেছি ফান ফাংশনটা, এখানে আমি নো রিটার্ন উইথ প্যারামিটার দিব, উইথ প্যারামিটার। তো এবার আমি আচ্ছা নো রিটার্ন উইথ প্যারামিটারের আগে আমরা আরেকটু প্র্যাকটিস করে নিই। ধরেন এখানে আমাদের এখন এই ফাংশনের ভিতরে আমরা একটু কাউন্ট করা শিখি যে আমার এই পুরো কোড বেসটার মধ্যে কয়টা লাইব্রেরি ফাংশন আছে আর কয়টা ইউজার ডিফাইন ফাংশন আছে। দেখেন আমি এই পুরো কোড বেসের মধ্যে এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন, কারণ এটাকে কি আমি তৈরি করেছি নিজে। তারপর এই যে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি, যদিও মেইন একটা কিওয়ার্ড, আপনি এই মেইনকে অন্য কোনো ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবেন না। মানে মেইন জিনিসটা সি প্রোগ্রামিং একটা কিওয়ার্ড হিসেবে ইউজ মানে রিজার্ভ করে দিয়েছে, রিজার্ভ কিওয়ার্ড।
ওই যে মাঝে মাঝে দেখি না আমরা ট্রেন বা বাসে জার্নি করলে বলে যে রিজার্ভ, এটা অন্য কেউ নিতে পারবে না, ঠিক এরকম মেইনটা হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড, এটাকে আপনি কখনো অন্য কোনো ভ্যারিয়েবল নেম অ্যারে নেম হিসেবে ইউজ করতে পারবেন না। বাট দিস ইজ এ ইউজার ডিফাইন্ড ফাংশন, কারণ এটা আমরা নিজেরা তৈরি করেছি, আমরা নিজেরা রিটার্ন টাইপ দিয়েছি, নেম দিয়েছি, প্যারামিটার দিয়েছি, বডি দিয়েছি। এখন তাহলে আমাদের এটা হলো 2 নাম্বার ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশন কোনটা? এই পুরো কোড বেজের মধ্যে, এই পুরো কোড বেজে একটাই লাইব্রেরি ফাংশন, সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফ ফাংশন। তাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন এই পুরো কোডটা কোন জায়গা থেকে রান হচ্ছে সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে নতুন একটা টপিক বুঝতে হবে, যেই টপিকটার নাম হচ্ছে কল স্ট্যাক। এই কল স্ট্যাকের মাধ্যমেই আসলে একটা কোড বেস কাজ করে। কল স্ট্যাক আসলে কিছুই না, কল স্ট্যাক হচ্ছে একটা স্ট্যাক। ধরেন আপনি হচ্ছে কি করছেন, ওই যে বিয়ে বাড়িতে যখন যান তখন একটার পর একটা প্লেট থাকে না, এটাই একটা স্ট্যাক বলে, একটা স্ট্যাক। এখন কি করে, একটার পর একটা হচ্ছে প্লেট রাখে, তারপর যখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয় তখন উপর থেকে একটা একটা করে প্লেট সার্ভ করে। কোনো সময় কি দেখছেন যে একটা প্লেটের স্ট্যাক থেকে কেউ নিচ থেকে একটা প্লেট টান দিয়েছে? এরকম কিন্তু কেউ কোনোদিন করে না, যে তাকের উপরে একটা প্লেট আছে, একটা করে উপর থেকে আমি নিচ্ছি, আমি ইউজ করতেছি, এরকম ভাবে কিন্তু করে। তো প্রোগ্রামিং এও জিনিসগুলো এরকম। সবার এই জায়গাটাতে আপনার প্রথমে কি হয়, যে আমাদের প্রথমে মেইন ফাংশনটা কল হয়। মেইন ফাংশনটা, তার মানে সবার প্রথম এখানে মেইন ফাংশনটা আসে। তারপর মেইন ফাংশন থেকে কাকে কাকে কল দেওয়া হয়েছে? সর্বপ্রথম কল দেওয়া হয়েছে ফানকে, তো মেইন ফাংশনকে কল দিল, তারপরে ফান ফাংশনকে কল দিল, তো আমাদের স্ট্যাকটা রেডি হয়ে গেল। আমাদের কিন্তু এই পুরো কোড বেজে আর কোনো ফাংশন নাই, আমাদের 2টা মাত্র ফাংশন। এখন প্রথমে কি হবে, আমাদের স্ট্যাকটা রেডি প্লেটের, এবার হচ্ছে প্লেট থেকে একটা একটা করে স্ট্যাক, মানে স্ট্যাক থেকে একটা একটা করে প্লেট নেওয়া হবে। তো আমরা কি জানি, উপর থেকে একটা একটা করে প্লেট নেওয়া হয়, তাহলে সবার আগে কি আছে? ফান ফাংশন আছে। তার মানে কি, সবার আগে এই ফাংশনটার কাজ শেষ হইতে হবে। তাহলে ফান ফাংশনের ভিতরে কি আছে? এই প্রিন্টএফটা আছে, তো এই প্রিন্টএফটা এক্সিকিউট হয়ে যাবে। তো এই প্রিন্টএফটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন তো তার আর কোনো কাজ নাই, তখন স্ট্যাক থেকে এই ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে, মানে একটা প্লেট চলে গেল। তারপরে কে আছে? মেইন ফাংশন। এবার আসবে যে ভাই ফানের কাজ তো শেষ, তাহলে এখানে সে দেখবে কোনো কাজ আছে কিনা, কোনো কাজ নাই। তারপর নিচে আসবে, হ্যাঁ একটা রিটার্ন 0 আছে, তাহলে এই ফাংশনটা বলবে যে আমি একটা 0 রিটার্ন করে দিলাম। তখন এই রিটার্ন 0-র পরে আর কোনো কাজ নাই, আর রিটার্ন কিওয়ার্ডের পরে কোনো কাজ কখনো থাকলেও সেটাকে সে স্কিপ করে। যেখানেই রিটার্ন কিওয়ার্ড থাকবে, রিটার্নের পরে কোনো কিছু থাকলে সেগুলোকে সে স্কিপ করে দিবে, সেটা আমরা দেখবো। তার মানে তারপরে আমাদের কি হলো, এই মেইন ফাংশনের কাজটাও কমপ্লিট হলো। আর যখন আমার একটা পুরো কোড বেজের মেইন ফাংশনের কাজ শেষ হয়ে যায়, তখন স্ট্যাকটা খালি হয়ে মানে ভ্যানিশ হয়ে যায়, তার মানে পুরো এক্সিকিউশনটা অফ হয়ে যায়। আর এটাই হচ্ছে কল স্ট্যাক। বুঝতে পারছেন ভাইয়া? জি। আরেকটা এক্সাম্পল দিলে, আপনি আরেকটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন। তো আমরা আরেকটা ফাংশন তৈরি করি, নাম দেই ভয়েড এড বা সাব। সেম, এই ফাংশনটাও সেম কাজ করবে। জাস্ট আমি কি করব, এই ফাংশনটা দিয়ে 2টা নাম্বারের আমি বিয়োগফল বের করব, আর কিছু করব না। আর এই ফাংশনটাকে আমি মিনিমাইজ করে রাখি। এখন এই ফাংশনটা দিয়ে আমি জাস্ট কি করব, সাম করব না, এই ফাংশনটা দিয়ে আমি হচ্ছে সাবট্রাকশন করব। একটা কাজ করি, আমি এখানে নাম দেই হচ্ছে গেট সাব, আর এখানে নাম দেই হচ্ছে সাব, এখানে সাব, আর এখানে হচ্ছে সাব। এবার আমি কি করতে চাচ্ছি, যে আমরা 2টা নাম্বারের যোগফল দেখতে চাই এবং বিয়োগফল দেখতে চাই। তো যোগফল আমাকে কে দিবে? ফান ফাংশন দিবে। যোগফল দেওয়ার পরে আমরা কি করব, আমরা সাবট্রাকশন চাই, সো আমরা গেট সাব ফাংশনকে কল করব। তাহলে এখন এই পুরো কোড বেসের কল স্ট্যাকটা কিরকম, আমরা কল স্ট্যাকটা ড্র করি। কারণ ফাংশন টপিকটা কল স্ট্যাক ছাড়া বুঝলে ক্লিয়ার হবে না। তখন ওই যে ফাংশন থেকে যখন রিকারশন শিখতে যাবেন, তখন দেখবেন সবকিছু মাঝে মাঝে মনে হয় যে নতুন লাগতেছে, মানে মাথা কাজ করে না।
তো একদম ফাংশন টপিকের সেখানের শুরু থেকে যদি একটা স্টুডেন্টকে কল স্ট্যাক সম্পর্কে আইডিয়া দেওয়া যায়, তাহলে যখন তাকে রিকারশন বোঝানো হবে সে খুব ইজিলি বুঝতে পারবে। এই জিনিসগুলো আমি খুব সাফার করেছি যখন আমি রিকারশন শিখেছিলাম ফাংশনের পরে, যে দেখা গেছে যে ফাংশন খুব ভালো বুঝি, তো রিকারশন বুঝতে গিয়ে প্রথমে একটু সমস্যা হয়ে গেছে। মেইন রিজনটা কি ছিল? কারণ আমাদেরকে কল স্ট্যাক দিয়ে বোঝানো হয়নি। তো যখন আমি কল স্ট্যাকটা বুঝলাম ক্লিয়ারলি, তখন রিকারশন বুঝতে গিয়ে দেখি যে ইটস ইজি। সো লার্নিং এন্ড টিচিং দুইটা জিনিসেরই হচ্ছে কিছু কিছু বেস্ট ওয়ে আছে, যে ওয়ে গুলোতে না ফলো করলে দেখা যায় অনেক সহজ জিনিস স্টুডেন্টের কাছে খুব কঠিন মনে হয়। হ্যাঁ হ্যাঁ রাইট। তো আমরা কল স্ট্যাকে যাই। তো প্রথমে আমরা কল স্ট্যাকটা সাজাই। আমি গত একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি যে কল স্ট্যাকটা কিভাবে তৈরি হয়। প্রথমেই একটা কোডের মেইন ফাংশন আসে, তো মেইন ফাংশন আসলো, তারপরে মেইন ফাংশনটা যেহেতু আসে, তো সে ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে প্রথমেই এই ফান ফাংশন আছে, তো তারপরে ফান ফাংশন আসবে, তারপরে আছে গেট সাব ফাংশন, তো তারপরে আসবে গেট সাব ফাংশন। এবার এই স্ট্যাক থেকে বা এই প্লেটের স্ট্যাক থেকে একটা একটা করে প্লেট আমি সরাবো। তো আমি প্রথমে কোন প্লেটটাকে সরাবো? একদম উপরেরটা, কারণ আমি যদি হঠাৎ করে নিচ থেকে একটা প্লেট টান দিই উপরে গুলা ভেঙে যাবে। তো আমি একদম উপর থেকে টান দিব। প্রথমে আমি টান দিব এই জিনিসটাকে। তো এই জিনিসটাকে টান দিলে কি হবে? দুইটা নাম্বারের বিয়োগফল আমি পাবো। তো আমি এখানে কি করতে পারি? আউটপুট স্ট্যাক সাজাতে পারি। আউটপুট স্ট্যাকটা কিরকম হয়? যে ধরেন এটা হলো আউটপুট স্ট্যাক, এটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্যাক বা রানিং স্ট্যাক, আর এটা হচ্ছে আমাদের আউটপুট স্ট্যাক। তো আউটপুট স্ট্যাক কি হয়? প্রথমে প্রিন্ট হয়, তারপর এটা তার নিচে আসবে, তারপর এটা তার নিচে আসবে, মানে হচ্ছে সে উপর থেকে নিচে তৈরি হয়। তো প্রথমে আমি এই গেট সাব ফাংশন থেকে একটা আউটপুট পাবো। তাহলে ধরেন এটা একটা বক্স, এটা হচ্ছে প্রথমে আসবে। সো এই রেজাল্টটা প্রথমে এখানে আসবে। তো এটার কাজ যখন শেষ হয়ে যাবে, আমরা একটা এখান থেকে রেজাল্ট পেয়ে যাব, তখন স্ট্যাক থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে যে ভাই তোমার কাজ শেষ, তুমি সরে যাও। এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে ফান ফাংশনের কাজ। তো এই যে ফান ফাংশন, তো ফান ফাংশন থেকেও আমি একটা রেজাল্ট পাবো। তো এটা হচ্ছে আমাদের ফান ফাংশনের রেজাল্ট। আমি নাম দিতে পারি এফআর, ফান ফাংশনের রেজাল্ট। তো এটার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন এখানে কলেজ থেকে বলবে যে ভাই তোমার কাজ কমপ্লিট, তুমি কলেজ টেক থেকে সরে যাও। আচ্ছা, এটা চলে গেছেন এখান থেকে। এরপরে আসবে মেইন ফাংশন। তো গেট স্যাবের পরে মেইন ফাংশন বলবে আমার তো আর কোনো কাজ নাই, আমি একটা জিরো রিটার্ন করে আমিও ভ্যানিশ হয়ে যাই এবং কোডের এক্সিকিউশনটা বন্ধ করে দিই। যখন মেইন ফাংশনের কাজ শেষ, মানে হচ্ছে পুরো কল স্ট্যাকটা ভ্যানিশ, তখন শুধুমাত্র আমাদের এই আউটপুট স্ট্যাকটা বাকি থাকে। তো আমরা এইখান থেকে কি পেয়েছি? মেইন ফাংশন থেকে একটা জিরো পেয়েছি, তো এখানে জিরো আসবে। তো এবার দেখেন আমার কথার সাথে কাজে মিল আছে কিনা। আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ না, মানে এই যে ফাংশন যখন রেজাল্টটা দেখাবে, তখন একটা কাজ করতে এখানে নিউ লাইন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে এই দুইটাই বেস্ট এক্সাম্পল। একটা কাজ করি যে ফান ফাংশন, আচ্ছা আমি রান করে আগে দেখাই মানে প্রবলেমটা কি। দেখেন দুইটা আউটপুটই হচ্ছে সেম লাইনে চলে আসছে। আমরা যেটা করব যে তোমার ফান ফাংশনের কাজ শেষ হলে তুমি একটা নিউ লাইন ক্রিয়েট করো। এখন এইখানে তাহলে একটু আগে কল স্ট্যাক যেটা এক্সাম্পল দিছি, এটা দিয়ে যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার কল স্ট্যাকে প্রথমে মেইন ফাংশন আসবে, তারপরে ফান ফাংশন আসবে, তারপর প্রিন্টএফ ফাংশন ঢুকে যাবে। তার মানে কল স্ট্যাকে আরেকটা ফাংশন বেড়ে গেল, ব্যাপারটা এইরকম। তখন স্ট্যাকটা হবে প্রথমে মেইন ফাংশন, তারপরে ফান ফাংশন, তারপরে প্রিন্টএফ ফাংশন, তারপরে গেট সাব ফাংশন। গেট সাব ফাংশন, তাহলে প্রথমে গেট সাব বের হবে, তারপর একটা নিউ লাইন তৈরি হবে, তারপর ফান বের হবে, তারপর এভাবে বের হবে। এইভাবে কাজগুলো করে। তো এবার আমি কোডটাকে রান করি, এবার দেখেন সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। এখানে আমি মেবি আচ্ছা অপারেটরটা মাইনাস দিয়ে নেই। সাম অফ 10 and 20 equal to 30, সাম অফ 10 and সাবট্রাকশন হবে সাবট্রাকশন, SUBTRACTION, ঠিক আছে। তো ভাই কি বুঝতে পারছেন কল স্ট্যাক ব্যাপারটা এবং ফাংশনের ব্যাপারটা, কলিং ব্যাপারটা এগুলো? জি জি। এখানে ফাংশন টপিক কিন্তু খুব ইজি, আমি এখানে নতুন কোনো কিছু আলোচনা করি নাই। আই হোপ এই ক্যালকুলেশন, ভ্যারিয়েবল ডিক্লারেশন, এগুলো সব আগে থেকেই জানতেন।
এবং জি ফাংশনও খুব সোজা সাপটা জিনিস। কিন্তু এখান থেকে সবাই ফাংশন টপিক আলোচনা করার সময় কি বলে যে ভাই নো রিটার্ন, নো প্যারামিটার, এগুলা মনে রাখবে। আর আমি বলি এগুলো এমনি মনে থাকে। আপনি জন্মগ্রহণ করার পর থেকে কখনো খাবার খেতে ভুলে গেছিলেন ইন্টেনশনালি? কোনো না কোনো সময় ক্ষুধা লাগলে কিন্তু খাবার খেতে মনেই পড়ে, কিন্তু অন্য কাজ অনেক সময় ভুলে যান। তা আমি একজন প্রোগ্রামার, আমি এই নো রিটার্ন, নো প্যারামিটার এগুলো জীবনেও ভুলবো না। তো একজন প্রোগ্রামার যদি কল স্ট্যাক ভুলে যায় বা কিভাবে কাজ হয়, কোন ফাংশনটা কিভাবে কাজ হয়, তাহলে ওই ফাংশন টপিক বুঝেও কোনো লাভ নাই। কারণ কিভাবে, যখন আপনি একটা কোড বেজের মধ্যে দেখবেন 200 লাইনের একটা কোড বেজের মধ্যে 30-40টা ফাংশনই আছে, কোনটা কোন জায়গা থেকে কিভাবে কল হচ্ছে, যখন ডিবাগ করতে যাবেন মাথা নষ্ট হয়ে যাবে। তো তখন যদি স্ট্যাক ছাড়া ডিবাগ করতে চান, অবস্থা খারাপ হয়ে যাবে। আর স্ট্যাকের কনসেপ্ট না বুঝলে তো দিন দুনিয়া অন্ধকার হয়ে যাবে। রাইট। আচ্ছা, সো কিছু জিনিস আছে যেগুলাকে হচ্ছে প্রথমে এত ক্লিয়ার করতে হয় না। প্রথমে কনফিউজ থাকবেন, কোড করতে করতে যখন মাসেল মেমোরি চলে আসবে তখন একদিন দেখবেন ব্রেন মেমোরিও খুলে গেছে। দেখবেন প্রোগ্রামিং এমন একটা জিনিস, আমরা ছোটকাল থেকে আমাদেরকে কি শেখানো হয়েছে যে ভালো মতো বুঝো তারপরে করো। প্রোগ্রামিং এ মানে সবকিছু প্রথমে ভালো মতো আপনি বুঝবেন না। কিছু জিনিস থাকবে যে বুঝেন নাই, কিন্তু করতে হবে, কাজ করতে হবে, করছেন, মাসেল মেমোরিতে জিনিসটা চলে আসছে। তো মাসেল মেমোরিতে আস্তে আস্তে একদিন হুট করে দেখবেন আপনি বুঝে গেছেন, আর এটা তো এইভাবে কাজ করতেছে, শেষ কারণ হয়ে গেল। মেশিন কিভাবে কাজ করে প্রপারলি সব বোঝা যায় না তো। হ্যাঁ, যেমন আমি যখন হচ্ছে প্রথম এই যে আমাদের ওয়েবসাইট সিকিউর করার জন্য JWT টোকেন একটা কনসেপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট ওয়েব টোকেন, যেটা দিয়ে হচ্ছে ওই যে আপনার দেখবেন বিভিন্ন ব্যাংকিং ওয়েবসাইটে বা অ্যাপে লগ ইন করলে আপনি অ্যাপ থেকে বের হলে অটোমেটিক লগ আউট হয়ে যায়। এগুলো হচ্ছে টোকেন দিয়ে সেশনের কাজগুলো করে। তো এই টোকেনের জিনিসটা শিখতে গিয়ে আমি প্রথমে মানে ধরতে গেলে 40% বুঝছি, 60%ই বুঝিনি। পরে আমি আমি ওই যে আগের এক্সপেরিয়েন্স আছে, আমি বলে আচ্ছা ঠিক আছে, বোঝা দরকার নাই, মাসেল মেমোরিতে রাখি, হয়তোবা 3-4 বার কাজ করতে করতে হয়তোবা বুঝে যাবে। তো হুট করে কাজ এটা কি করতে করতে এরকম অনেকটা হয় যে যেমন অনেক সময় আমরা একটা ওটিপি পাই না, যে একটা লগ ইন করার হ্যাঁ, সময় বা একটা কিছু করার সময় একটা হ্যাঁ, ওয়ান টাইম একটা পাসওয়ার্ড পাই। তো হুম, অনেকটা সেরকমই তো, তাই না? যে ওটা শুধু ওই না, ক্ষেত্রেই প্রযোজ্য, পরবর্তীতে ওটা ওইটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট জিনিস, কিন্তু টোকেন হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্ভার থেকে ক্রিয়েট হয়ে আসে। ওইটা হচ্ছে টু হুম, স্টেপ ভেরিফিকেশন। আর ওয়েব টোকেন হচ্ছে মানে আহ, মানে শুনে মনে হয় সেম জিনিসই, বাট একটু ডিফারেন্ট আছে। টু স্টেপ ভেরিফিকেশনের কোড আর হচ্ছে ওইটা সেম না। আচ্ছা, আমার মনে হয় টু স্টেপ ভেরিফিকেশন, ওই যে কোড আসার ব্যাপারটা, এটা মনে হয় নেক্সট জেনারেশনে থাকবেই না। দেখবেন প্রতিটা কোম্পানিরই একটা করে অথেন্টিকেটর অ্যাপ আছে, যেমন গুগল অথেন্টিকেটর অ্যাপ, মাইক্রোসফট হুম, অথেন্টিকেটর অ্যাপ। আর আমার কাছে পার্সোনালি মনে হয় এই যে মানে ওই যে মানে সিম কোম্পানি থেকে মেসেজ আসবে, তারপরে আপনি কোড দিবেন। যেমন আমি এরকম একটা প্রবলেম ফেস করছিলাম যে এমন একটা জায়গায় আছি, আমার সিম বন্ধ হয়ে গেছে, বাট আমার ওয়াইফাই আছে। এখন আমি ফরগট পাসওয়ার্ড দিছি, এখন ফরগট পাসওয়ার্ড দিছি, মেসেজ কিভাবে আসবে, আমার সিমই তো বন্ধ। তো হুম, তখন লাকিলি আমার গুগল অথেন্টিকেটরে ওই অ্যাকাউন্টটা সেট আপ করা ছিল। তো তখন আমি কি করছি যে ওই মেসেজ অপশন চুজ না করে আমি গুগল অথেন্টিকেটর চুজ করছি। তখন আমার অথেন্টিকেটর অ্যাপ থেকে আমি পিন দিয়ে দিয়ে দিছি। তো পরে আমার হুম, কাছে মনে হলো যে এরপর থেকে আমি বাইরে থাকি আর যেখানেই থাকি, আমি কখনোই ওই সিম কোম্পানির মেসেজ ভেরিফিকেশনটা ইউজ করি না। ক্লিক করে বসে থাকবেন, ওদের হচ্ছে মাঝে মাঝে দেখা যায় অনেক লেট হয়ে যায়, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট লেট হয়ে যায়, তখন হ্যাঁ, দেখা যায় কাজ করতে বসে থাকে। আর যদি আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আমরা গুগল অথেন্টিকেটরটা সেট করে নিই, তাহলে আর আমার ওয়েট করতে হলো না। এই, হুম। আর আপনি গুগল অথেন্টিকেটরটাকে সেভ করতে হলে মোবাইলে যে ডিফল্ট ওই যে অ্যাপ পাসওয়ার্ড আছে, ওইটা আপনি দিয়ে ওকে লক করে রাখলেন, যাতে অন্য কেউ আপনার মোবাইল নিয়ে গিয়ে গুগল হ্যাঁ, অথেন্টিকেটর ওপেন করে আপনাকে লগ ইন না করলো। তখন আপনি কি এই করতে পারেন? প্রবলেমটা হয় বিশেষ করে হ্যাঁ, আমার ওয়াইফও মাঝখানে ওই, কারণ প্রত্যেকটা অ্যাপসেই করে কি এরা 6 মাস হ্যাঁ, পর পর পাসওয়ার্ডটাকে আপডেট করতে বলে। হ্যাঁ, এখন আপডেট প্রসেসটা এমন রাখছে যে ও আপডেট দিলেও দেখা যাচ্ছে যে ব্যাংকে অথেন্টিকেশন নিতেই হয়, মানে ব্যাংকে হ্যাঁ, একটা সমস্যা করেই রাখে ওরা। সবকিছু ঠিক আছে, 16 ডিজিট আছে এবং স্মল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার সবকিছুই দিছে, তারপরও নিচ্ছে না। সমস্যা কি? ব্যাংকে গেল, ব্যাংক বলতেছে যে হ্যাঁ আপনি উল্টাপাল্টা, আরে উল্টাপাল্টা কি দিব, এখানে সব ইনস্ট্রাকশন দেয়া আছে। পরে আচ্ছা ঠিক আছে, পরে আবার বলতেছে তাহলে এখানে ওই ওদের জন্য অপেক্ষা করতে হবে, ওরা ওখান থেকে ওটিপি পাঠাবে। এখন সেই ওটিপির জন্য 24 ঘন্টা পার হয়ে গেছে, কারণ ওই মেলটা তো আমার এখানে ইয়ে করা আছে, তা আমার মেল আসলে আমি এখানেই দেখি, তা আমিও আচ্ছা, দেখতেছি মেল আসতেছে না।
তো এখন এই গুগল অথেন্টিকেটর এটা যদি করা থাকতো, এখন এটা অনেক ব্যাংকে অপশনটা থাকে না, যে বলতেছে যে না আবার গুগল অথেন্টিকেশন কেন রাখছেন আপনি, এটাতে এই সিস্টেমে যাইতে হবে, কারণ ওরা একটা থার্ড পার্টির সাথে একটা কন্ট্রাক্ট করছে, ওখান থেকে একটা বেনিফিট তো অবশ্যই আছে। হুম হুম হ্যাঁ, হুম। এসএমএস বা একটা কিছু। আপনার এই যে ব্যাংকের এই জিনিসগুলা খুবই খারাপ একটা জিনিস। ওরা মানে একটা এক্সকিউজ দেয় কি জানেন, ভাইয়া আপনার এটা ভেরিফিকেশনের অনেকগুলা প্রসেস আছে, এই প্রসেস সেই প্রসেস। একদিন কি হয়েছে, আমি হচ্ছে মানে এই আমার ব্যাংক থেকে ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার করবো, তো কোনো কারণে সেটা সাকসেস হয়নি, ওদের সার্ভার ইস্যুর কারণেই কিন্তু সাকসেস হয়নি। তো আমার অ্যাপ থেকে দেখাচ্ছে টাকা কেটে নিছে, বাট আমার কার্ডে টাকা আসেনি। তো আমি কল দিলাম, বলতেছে ভাইয়া এটা তো হচ্ছে আপনার একটু সার্ভার ইস্যু হয়েছে, আপনাকে ম্যাক্সিমাম 72 ঘন্টা ওয়েট করতে হবে। আমি বললাম আমি রেস্টুরেন্টে খাবার খাইছি, 72 ঘন্টা পরে পেমেন্ট নিবে আমার? আমার রাগ উঠে গেছে যে আমি রেস্টুরেন্টে খাবার খেয়েছি, কার্ড দিয়ে পেমেন্ট করবো, আমার কাছে ক্যাশ নাই, বিকাশেও টাকা নেই। তো এখন রেস্টুরেন্টে লাগি 72 ঘন্টা ওয়েট করবে পেমেন্টের জন্য? তো পরে এখন উনি কি বলবে, কাস্টমার কেয়ারে উনি আর কি বলবে, সো বলে যে স্যার সরি। আমি বললাম আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। তো তখন আমি কোনোভাবে ম্যানেজ করছি। এই যে ব্যাপারগুলো, ছোট ছোট জিনিস, 500-1000 টাকার লেনদেনের জন্য ওরা 72 ঘন্টা ওয়েট করে, কি একটা অবস্থা। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা ওকে, কল স্ট্যাক বুঝলাম। এবার ধরেন একটা জিনিস, সেটা হচ্ছে মজার একটা জিনিস, সেটা হলো ধরেন এই যে ফাংশন গুলা, এই ফাংশন গুলা যখন তার রেজাল্টটা দেখাই দিবে, তখন একটা সাকসেসফুল মেসেজ দেখাবে। যে ধরেন বা আপনাকে ওই যে কিছু ওয়েব অ্যাপ্লিকেশন আছে না, যে ওয়েবসাইটে ঢুকলেই বলে ওয়েলকাম ফয়সাল খান, ওয়েলকাম ফুয়াদ, মানে যেই ঢুকে তারা একটা ওয়েলকাম মেসেজ পাঠায় দেয়। তো এই জিনিসগুলো কি কেউ বসে বসে মানে পাঠায় না। এই জিনিসগুলো খুব ইজি। ক্লাস এন্ড অবজেক্ট যখন শিখবেন তখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলেই হয়। এখন আমাদের কাছে ক্লাস এন্ড অবজেক্ট নাই, তো আমরা একটা ফাংশন বানাইতে পারি, সেটা হচ্ছে ভয়েড গ্রিটিংস। গ্রিটিংস গ্রিটিংস তো এই ফাংশনটাকে যখনই কল করা হবে, সে তখনই বলবে ওয়েলকাম, ওয়েলকাম, জাস্ট ওয়েলকাম। নাম সেট করবো আমরা একটু পরে, ওয়েলকাম। এখন আমরা একটা কাজ করবো যে ভাই, যখন তুমি ফান ফাংশনকে কল করবা, সে এই ক্যালকুলেশন গুলো করার আগে তোমাকে ওয়েলকাম জানাবে। এখন ওয়েলকাম জানাবে, তাহলে কি আমি ফান ফাংশনের এখানে প্রিন্টএফ দিয়ে লিখবো ওয়েলকাম, এই যেরকম প্রিন্টএফ ওয়েলকাম, এরকম ভাবে লিখবো। তারপরে হচ্ছে এখানে এখানে নিউ লাইন দিতে হবে ওয়েলকাম। তারপর আবার কি হচ্ছে আমি এখানেও সে সেম জিনিসটা লিখবো, যদিও লিখি সেম রেজাল্ট আসবে যে ওয়েলকাম সামেশন অফ 10 and 20 30। আবার বলতেছে ওয়েলকাম, মানে একটা গ্রিটিং দিচ্ছে, প্রত্যেকটা ক্যালকুলেশনের আগে একটা করে গ্রিটিংস দিচ্ছে। এখন তাহলে তো আমার সেম কোড হয়ে গেল না, আই এম রিপিটিং দ্য সেম কোড, প্রিন্টএফ ওয়েলকাম, প্রিন্টএফ ওয়েলকাম। বাট ফাংশন শেখার পরে কোড রিপিট করা মানে হলো আপনি ফাংশন বুঝেন নাই। তো এখন কি করা যায়, এখন আমি এটার জন্য একটা ফাংশন বানাইতে পারি। মানে প্রোগ্রামিং একটা কথা আছে, যখনই তোমার কোনো কোড রিপিট করা শুরু করতেছে, তখনই তোমাকে সেটাকে ফাংশনে কনভার্ট করতে হতে পারে, কনভার্ট করা উচিত। তার এখন আমরা কি করব, যে ভাই আমার তো এখানে আমি একটা মেশিন বানাই রাখছি, এই মেশিনটাকে জাস্ট অন করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এই গেট সাব ফাংশনটা সব কাজ করার আগে এই ফাংশনটাকে জাস্ট কল করে দিলেই তো হয়ে যায়, এবং সে প্রতিবার একটা নিউ লাইন নিয়ে নেবে। তারপর এই সেম কাজটা তো আমি এখানেও করতে পারি। এবার রান করেন কোড, সেম আউটপুট। তাহলে এখন আমার আচ্ছা, আমি ভাই তো পিসিতে কাজ করতেছেন রাইট? জি জি। ঠিক আছে, আমি ফন্ট সাইজ কমালে কোনো সমস্যা হবে না। এখন আস্তে আস্তে কোডের সাইজও বড় হবে দিন দিন আস্তে আস্তে। তো এখন আমরা কি করব যে আচ্ছা এটাও সেম টাইপ। তো এখন কল স্ট্যাকে আসি, কল স্ট্যাকটা এখানে কিভাবে সাজাচ্ছি। তো কল আচ্ছা স্ট্যাকের ভাই, এখানে আমরা একটা মিনিট ভাই, এইখানে আমরা যে গ্রিটিংস ফাংশনটাকে কল দিলাম, সেটা মেইন ফাংশন থেকে তো কল দিলাম, এটা না, মেইন উপরে ফাংশন থেকে কল দেই নাই। আমাদের তো মেইন ফাংশনের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে প্রতিটা ক্যালকুলেশনের আগে গ্রিটিংস দেখাবে। তাহলে আচ্ছা আচ্ছা, আমি তাহলে যদি ওই এটাকে হচ্ছে ফাংশনটাকে কল দিলে ওটা অটোমেটিক দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ওইটা অটোমেটিক দেখাচ্ছে।
এবার কল স্ট্যাকটা বুঝি যে কল স্ট্যাকটা এখানে কিভাবে কাজ করতেছে। ভাই একটা কাজ করবেন আপনি এখন ওই যে আপনি তো মনে হয় যে খাতা কলমে হচ্ছে ই করেন, প্র্যাকটিস করেন, রাইট? জি জি, মাঝে মাঝে হ্যাঁ, করি, প্রয়োজন হলে। প্র্যাকটিস করেন। মিনি সাইজের বোর্ড পাওয়া যায়, মার্কার বোর্ড মিনি সাইজের। তো ওই হুম মিনি সাইজের মার্কার বোর্ড ইউজ করবেন, কারণ দেখা যায় অনেক প্র্যাকটিস করতে হবে, তো তো প্রচন্ড পরিমাণ পেপার দেখবেন সামনে থাকবে। তো একটা মিনি বোর্ড যদি হচ্ছে আপনি কিনে নেন, খুব ছোট সাইজের, একটা হচ্ছে মার্কার থাকে আর এবং ওইগুলো ডাস্টারও থাকে, ওইটা একটা কিনে নিলে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কারণ এখন আপনাকে প্রচন্ড পরিমাণ ড্র করতে হবে। হুম। সো এটা আপনার ডেস্কটা ক্লিয়ার থাকবে আর কি। এখন দেখেন আমরা হচ্ছে একটা স্ট্যাক বানাই, কল স্ট্যাক। তো প্রথমে আমাদের কি থাকে, কল স্ট্যাকে মেইন ফাংশন। তারপরে আমাদের এখানে কি আছে, একটা প্রিন্টএফ ফাংশন আছে, দিলাম। আচ্ছা সরি, ভুল করছি। এখন মেইন ফাংশন থেকে যখন আপনি মেইন ফাংশনটাকে কল করলেন, তো মেইন ফাংশনের প্রথমে কি ফান ফাংশন দিলেন, ফান ফাংশন। তো এবার আপনি ফান ফাংশনের ভিতরে যান, যে এতক্ষণ আমি কোনো কিছু চেক করি নাই যে ফান ফাংশনের ভিতরেও তো আরেকটা ফাংশনকে কল করা থাকতে পারে। এতক্ষণ খুব সিম্পল ছিল, আমি এই জন্য আপনাকে বলিনি। এখন চেক করতে হবে, আপনি ফান ফাংশনে যাবেন, গিয়ে দেখবেন ফান ফাংশন আবার কোনো ফাংশনকে কল করছে কিনা। সেটা যদি করে থাকে সেটাকে কল স্ট্যাকে আনতে হবে। তো এখানে দেখেন ফান ফাংশন আবার গ্রিটিংস ফাংশনকে কল করছে, তাহলে এই ফানের পরে গ্রিটিংস আসবে কল স্ট্যাকে। তারপরে দেখবে যে এখানে কোনো ফাংশন আছে, হ্যাঁ প্রিন্টএফ ফাংশন আছে আরেকটা, তাহলে সে কল স্ট্যাকে প্রিন্টএফ ফাংশনটাও আসবে। এতক্ষণ আমি কল স্ট্যাকটাকে খুব সিম্পল ভাবে আপনাকে দেখাইছি যাতে আপনি বুঝেন, কিন্তু এগুলাও কল স্ট্যাকে আসে, মানে যত ফাংশন আসবে সব কল স্ট্যাকে আসবে। তো এরপরে আর কোনো ফাংশন নাই, এবার এখানে চলে আসবে, কারণ এই ফাংশনটাকে কোন জায়গা থেকে কল করা হয়েছে, এই জায়গা থেকে। তারপরে দেখবে এখানে আরো একটা প্রিন্টএফ ফাংশন আছে, তাহলে আরেকটা প্রিন্টএফ ফাংশন এখানে আসবে। তারপরে দেখবে নিচে এবার আছে গেট সাব ফাংশন, তাহলে এবার গেট সাব ফাংশনটা কল স্ট্যাকে আসবে, এটা হচ্ছে গেট সাব। তো এবার আমি গেট সাব ফাংশনে যাই, গেট সাব ফাংশনে গিয়ে দেখবে আবার গ্রিটিংস ফাংশনটা, তাহলে আবার সেই গ্রিটিংস ফাংশনটাকে কল করবে, কল স্ট্যাকে আসবে। তো গ্রিটিংস এর পরে দেখবে গ্রিটিংস এর ভিতরে কোনো ফাংশন আছে কিনা, আছে প্রিন্টএফ ফাংশন, তাহলে এখানে প্রিন্টএফ ফাংশনটা আসবে। ওকে, আসলো। তাহলে এবার গেট সাবের পরে আমার আরো কোনো কিছু আছে নাই, তাহলে আমার এখান থেকেই কল স্ট্যাকটা তৈরি হয়ে গেল। তো কল স্ট্যাকটা যেহেতু তৈরি হয়ে গেছে, এবার সবার আগে কোনটা এক্সিকিউট হবে দেখেন তো, এই যে এটা প্রিন্টএফ। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো আমার সবার আগে গ্রিটিংসটা হচ্ছে কম্পাইল হওয়ার কথা, কিন্তু আপনি বলতেছেন সবার আগে প্রিন্টএফটা হবে, এটার রিজনটা কি? আসলে কল স্ট্যাকটা যখন তৈরি হয়, যখন এই ছোট ছোট জিনিস মানে যেগুলোর ভিতরে কোনো ক্যালকুলেশন নাই, সেগুলো সাথে সাথে প্রিন্ট হয়ে যায়, সাথে সাথে প্রিন্ট হয়ে যায়। এখন আপনি যদি কল স্ট্যাকের কনসেপ্টটা একটু ভিতরে রাখেন, তাহলে এবার দেখেন যে প্রথমে কি হবে, ফান ফাংশন কল হবে। তো ফান ফাংশনের ভিতরে কি আছে, প্রথমে গ্রিটিংস আছে, সেই গ্রিটিংসটাকে প্রিন্ট করে দিবে। তারপরে সামেশন আছে, সামেশনটাকে সে প্রিন্ট করে দিবে। তারপরে যাবে কার কাছে, এই প্রিন্টএফে নিউ লাইন ক্রিয়েট হবে। তারপরে গেট সাবের কাছে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কল স্ট্যাকটা যেভাবে তৈরি হয় সেটা আমি আপনাকে বুঝাইছি, কিন্তু কোডের এক্সিকিউশনের ক্ষেত্রে সে ফান ফাংশনের কাজ আগে কমপ্লিট করবে, কমপ্লিট করে তারপরে সে নিচে যাবে। এখন ফান ফাংশনের ভিতরে কি আছে, ফান ফাংশনের ভিতরে এই গ্রিটিংস কলটা আছে, তো সে কি করবে, আগে গ্রিটিংস কলটাকে কমপ্লিট করে নিবে, তারপরে সে নিচে যাবে। তো গ্রিটিংস ফাংশনের ভিতরে কি আছে, ওয়েলকাম, সো ওয়েলকাম আগে প্রিন্ট হবে, তারপরে সে নিচে যাবে, নিচে গিয়ে দেখবে এখানে প্রিন্টএফ, সে প্রিন্টএফটাকে কমপ্লিট করে দিবে। এই যে ফান ফাংশনের কাজ, এটার কাজ পুরোটা কমপ্লিট হওয়ার পরেই সে এই প্রিন্টএফ এর কাছে যাবে। এইভাবে জিনিসটা কাজ করে, বুঝতে পারছেন ভাই? নাকি কনফিউজ জি হয়ে গেছে? ভাইয়া, জি। না না না, ঠিক আছে। কনফিউজ হয়েছেন কি? না 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 না, এটা তো ইজি। আচ্ছা ঠিক, ঠিক আছে। ওকে, আই থিংক নো রিটার্ন নো প্যারামিটার নিয়ে আপনাকে আর বুঝাতে হবে না। এখন আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমি কাটি।
নো রিটার্ন উইথ প্যারামিটার। এখন গ্রিটিংসটাকেও কেটে দিই। এই যে ব্যাপারটা 10 আর 20, তো এখানে জাস্ট এই ফাংশনটাকে আমি ইউজ করছি 10-20 কে যোগ করার জন্য। বাট আমি যদি চাই যে ভাই তোমার 30 and 40 যোগ করতে চাই, তাহলে এখানে আমাকে দিতে হবে 30, এখানে দিতে হবে 40। আমি যদি চাই 50 and 60 যোগ করব, তাহলে এখানে দিলাম 50 আর এখানে দিলাম 60। এখন আপনি বলতে পারেন যে ভাই এটার তো একটা কাজ করতে পারেন, আপনি এখানে এভাবে সেট না করে ইউজারের কাছ থেকে নেন, ইউজারের কাছ থেকে নেন। হ্যাঁ, সেটাও করা যায়, কোনো সমস্যা নেই। যে আমি ডিক্লেয়ার করছি, তারপরে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। পার্সেন্টেজ ডি নাম্বার 2 ইউজারের কাছ থেকে নিলাম। এখন দেখেন, ইউজারের কাছ থেকে যখন আমি নিচ্ছি কোনো সমস্যা নাই, এখানে আমি 100 and 200 যদি দেই এন্ড কোডটাকে যদি আমি রান করি, তাহলে আমি সামেশন অফ 100 and 200 পাচ্ছি। এখন আমি যদি চাই যে ভাই আমি একটা ফাংশনের ভিতরে, একটা মেশিনের ভিতরে এত কাজ করব না, আমি হচ্ছে করব এই যে ইউজারের কাছে যে ইনপুট নেয়ার ব্যাপারটা, সেটাকে আমি হচ্ছে আমার মেইন ফাংশন থেকে করে নিব। মেইন ফাংশনের ভিতরে আমি করে নিলাম। আমি জাস্ট কি করব, ফান ফাংশনকে প্যারামিটার দিব, সে জাস্ট যোগ করে আমাকে রেজাল্ট দিয়ে দিবে, শেষ। সে জাস্ট যোগ করে রেজাল্ট প্রিন্ট করে দিবে। আর বাকি যে ইনপুট নেয়ার ব্যাপারগুলো, সেগুলো আমি মেইন ফাংশন থেকে করে দিব, তাকে আমি অত ভেজালে ফেলবো না। তাহলে এখন নাম্বার 1টা আছে হচ্ছে মেইন ফাংশনে। এই নাম্বার 1-এর ভ্যালুটাকে কিভাবে আমি ফান ফাংশন পর্যন্ত পৌঁছাবো, মানে এটাকে বাংলাতে বলা হয় কিভাবে আংটাটা আমি লাগাবো। যে এমন একটা আংটা লাগাতে হবে যে আংটাটার মাধ্যমে নাম্বার 1-এর ভ্যালুটা এই নাম্বার 1-এর কাছে আসবে, নাম্বার 2 এর ভ্যালুটা এই নাম্বার 2 এর কাছে আসবে। সেটা আমরা করতে পারি ইউজিং প্যারামিটার। সেটা কি, যে ফাংশনকে যখন আমি কল করব, তখন আমি এই নাম্বার 1-এর ভ্যালু আর নাম্বার 2-এর ভ্যালুটাকে পাঠিয়ে দিব। আর এখানে আমি সামটাকে রাখবো না, কারণ সামটাকে উপরে ইউজ করছি। তো এখন নাম্বার 1-এর ভ্যালুটা আর নাম্বার 2-এর ভ্যালুটাকে যে আমি পাঠিয়ে দিলাম, তাহলে কি পেয়ে যাবে? না, পাবে না। আমি এখানে নাম্বার 1 আর নাম্বার 2-এর ভ্যালু পাঠাইছি, মানে ফান ফাংশনের ভিতরে একটা রিসিভার লাগবে যাদেরকে ও রিসিভ করবে। তো এখানে আমি দুইটা রিসিভার দিব। রিসিভারের নাম দিলাম ইন্টিজার x, y। এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো নাম্বার 1 আর নাম্বার 2 ইউজ করতে পারতেন, ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2 কেন ইউজ করেনি সেটা একটু পরে বলতেছি। তো এতে করে কি হবে, নাম্বার 1-এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এক্স এর মধ্যে চলে আসবে, কারণ সিরিয়াল মেনটেন করবে, এখানে প্রথমটার কাছে যাবে। আর নাম্বার 2 এর ভ্যালুটা ওয়াই ভ্যারিয়েবলে আসবে। এবার আমি করব কি, এবার এই ফাংশনের ভিতরে নাম্বার 1 আর নাম্বার 2 এর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব আছে এক্স আর ওয়াই এর। কারণ এই এক্স আর ওয়াই ডিক্লেয়ার করা হয়েছে এই ফাংশনের হেডের মধ্যে বা প্যারামিটার, এই জন্য এক্স আর ওয়াই সে অ্যাক্সেস করতে পারতেছে। আর এখানেও হবে আমাদের এক্স, আর এখানেও হবে আমাদের ওয়াই। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে সবাই মানে বিগিনার যারা শিখে তারা একটু মিসকনসেপ্ট রাখে, যে ভাই নাম্বার 1-এর ভিতরে যে ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি, সেটা কি ডিরেক্ট এক্স এর মধ্যে চলে আসে? ব্যাপারটা কি এরকম যে নাম্বার 1-এর ভিতরে 20 আসলো, সেই 20টা এক্স এর মধ্যে স্টোর হয়ে গেল, তাহলে কি নাম্বার 1 ফাঁকা হয়ে গেছে? না, ব্যাপারটা ওরকম না। নাম্বার 1-এর মধ্যে আমার যখন 20টা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম, এই 20-র একটা কপি এক্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়। তার মানে নাম্বার 1-এর ভিতরেও 20 আছে, এক্স এর ভিতরেও 20 আছে। ব্যাপারটা এরকম না যে নাম্বার 1-এর 20টা তখন নাই হয়ে যায়, আমরা আর ইউজ করতে পারবো না, এরকমও কিন্তু না। তার মানে জিনিসটা কপি হয়, নট দ্য স্টোরিং, কপি হয়। এখন আমি কোডটাকে আবার রান এখন ধরো এটা আমরা যাচাই করব কিভাবে যে এটা কপি হচ্ছে। যেমন ওখানে দুইটা প্রিন্টার যদি ইউজ করি, যে এক্স এর ভ্যালু 20 প্রিন্ট করলো, এখানে নাম্বার 1 এর ভ্যালু, তাহলে তো আমি বুঝতে পারতেছি যে না, এখানে একটা কপি হয়েছে। হ্যাঁ, আপনি এটাও করতে আপনি সেটা করতে পারেন। আপনি যে ফান ফাংশনের কল দেওয়ার পরে আবার নাম্বার 1 আর নাম্বার 2 ভ্যারিয়েবলটাকে দুইটা প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করে দেখতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা, সেটা করতে পারেন।
আচ্ছা, তো এখন আমি হচ্ছে কোডটাকে রান করি। এবার এখানে ও আচ্ছা, সামটাকে ডিক্লেয়ার করা হয় না। ডিক্লেয়ার করা হয়নি। এখন আমি কোডটাকে আবার আপনাকে বুঝাবো ফাইনালি কিভাবে কোড কাজ করতেছে। এখানে যখন 100টা আমরা দিচ্ছি, এই 100টা প্রথমে আমার এই নাম্বার 1 স্টোর হচ্ছে, 200টা আমার এই নাম্বার 2 তে স্টোর হচ্ছে। তারপর আমার এখানে নাম্বার 1 যে কথা আর এখানে নাম্বার 1 একই কথা। দেন এই নাম্বার 1 এর ভ্যালুটা, নাম্বার 1 এর ভিতরে যা কিছু আছে সেগুলো গিয়ে স্টোর হচ্ছে এক্স ভ্যারিয়েবলে, আর নাম্বার 2 এর ভ্যালুটাও স্টোর হচ্ছে ওয়াই ভ্যারিয়েবলে। এইভাবে কোডটা কাজ করতেছে। এখন আসি প্যারামিটার কি জিনিস। এই যে আমি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ভ্যারিয়েবল গুলা ইউজ করতেছি, দিজ আর কল প্যারামিটারস। মানে ঠিক আছে ভাইয়া? উপরেরটা এবং নিচেরটা দুইটাকেই প্যারামিটারস বলতেছি। হ্যাঁ, প্যারামিটারস বলতেছি। তাহলে আর্গুমেন্টস কোনটা ভাইয়া? এখন প্যারামিটার আর আর্গুমেন্টস এর কনসেপ্টে যদি যেতে চান, আসলে অ্যাকচুয়ালি আমি যে ব্র্যাকেট দিচ্ছি না, এই ব্র্যাকেটের নামটাকেই বলা হয় প্যারামিটার। আর এই প্যারামিটারের ভিতরে যা কিছু আসবে, জাস্ট এতটুকু বুঝেন, এখানে আরো অনেক ডিক্লারেশন মানে ডিসকাশন আছে, আপনি গুগল করলে বুঝতে পারবেন। তো এই ভ্যারিয়েবল গুলাকে আমি আর্গুমেন্টস বলতে পারি। এখানে অনেক কনফিউশন আছে, অনেক সময় আপনি মানে এটা ক্লিয়ার নাও হতে পারে। এই জন্য হচ্ছে আমরা যখন প্রথমে শিখাই কাউকে, তখন আমরা বলি যে তুমি ব্র্যাকেটের ভিতরে যা কিছু লিখবা সেগুলাকে বলা হয় প্যারামিটার। যেমন এখানে একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার। আপাতত এইভাবেই বুঝেন। যখন আপনি এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, তখন একদিন গুগলে সার্চ করে বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যারামিটার এন্ড আর্গুমেন্টস। বুঝতে আমি পারছেন? এটা করছিলাম ভাইয়া, তো ওখানে যতটুকু যদি আমি রং না হই, যে বুঝলাম যে হুম বলতেছে যে মেইন ফাংশনের ভিতরে যখন আমি ফাংশনটাকে কল করতেছি, তো হুম। সেইখানে ব্র্যাকেটে যেটা পাস করতেছি সেটা হচ্ছে আর্গুমেন্টস, যে রিসিভ করতেছে ফাংশনে তো সেটা হচ্ছে প্যারামিটার, যে রিসিভ করতেছে এবং ভ্যালুটা রিটার্ন করতেছে। ঠিক আছে। আমি জানি না সত্যি কি। Difference between parameter and argument. The value that are declared within a function when function is called are known as argument. হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। যখন ফাংশনটাকে কল করা হয় তখন সেটাকে আর্গুমেন্ট বলে। Whereas the variables that are defined when the function is declared are known as parameter. হ্যাঁ, ঠিকই আছে। যখন আমরা কল করতেছি তখন সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। That means in our code the number 1 and number 2 are arguments and these are parameters. এবং দুইটাকে কিন্তু সেম নামে ইয়ে করা যায়, কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ যে অনেকে গোলায় ফেলে যে দুইটা সেম ভেরিয়েবল কিনা। দুইটা সেম না, আলাদা। হ্যাঁ, এখানে তো বুঝাই যাচ্ছে, ইটস আ কমন সেন্স যে আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, মানে এটা তো সেম হতে পারে। জাস্ট নাম্বার 1 এর যে ভ্যালুটা সেটা আমার এক্স ভ্যারিয়েবলের মধ্যে কি হচ্ছে, কপি হচ্ছে। এই ওকে, তাহলে এই হচ্ছে প্যারামিটারের বিষয়টা। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আমার প্রিন্টএফ এর যে মেসেজটা মানে রেজাল্টটা, সেটা আমি কোথায় দিচ্ছি? ফান ফাংশনের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি যদি চাই যে না, ফান ফাংশনটা হচ্ছে আমার একটা হেল্পার, ওর হচ্ছে প্রিন্ট করার সক্ষমতাটা আমি ওকে দিব না, তাহলে কি করা যায়? যে ও যখন এই যে রেজাল্টটা রেডি হয়ে যাবে, তখন আমি ওকে বলবো তুমি জাস্ট রেজাল্টটাকে রিটার্ন করে দাও, তোমার প্রিন্ট করা দরকার নেই। এখন এই যে ও রিটার্ন করবে, কি রিটার্ন করতেছে? সাম। সাম একটা কি টাইপের ভ্যারিয়েবল? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। তার মানে এখানে ভয়েড এর জায়গায় ইন্টিজার হবে। এন্ড এই যে সে রিটার্ন করবে, আপনি ওই ব্লেন্ডার মেশিনের মধ্যে জুস বানাচ্ছেন, জুস বানানো কমপ্লিট হলে আপনি কি ওই ব্লেন্ডার মেশিনে জগ দিয়ে খাওয়া শুরু করবেন? না, কোনো একটা পাত্রের মধ্যে রাখবেন। তো রিটার্ন যখন সে করবে, এটাকে তো রাখার জন্য একটা কিছু লাগবে, তখন আমি এটার নাম দিব, একটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার সাম ইকুয়াল। তাহলে এই ফান ফাংশন থেকে যে রেজাল্টটা আসবে সেটা আমার সাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে, তারপরে আমি সেটাকে ইউজ করতে পারি। এখন আমার এক্স এর জায়গায় হবে নাম্বার 1, আর আমার ওয়াই এর জায়গায় হবে নাম্বার 2, আর এখানে সাম। এবার দেখেন, এই ফাংশনটার কাজ শুধুমাত্র যোগ করা, আর কিছুই না, শুধুমাত্র যোগ করা। এবং এখন জিনিসটা কেমন হয়েছে দেখেন, এটা এমন একটা জিনিস হইছে যেই জিনিসটাকে শুধুমাত্র মেইন ফাংশন না, অন্য যে কেউ ইউজ করতে পারে। সাপোজ আপনি আপনার নিজের নামে একটা ফাংশন বানাইছেন, ইন্টিজার ফয়সাল,
এন্ড এই ফয়সাল ফাংশন কি করবে, তারও ইচ্ছা করতেছে দুইটা নাম্বার যোগ করতে। সে রাগ করছে আমি মেইন ফাংশনের ভিতরে কাজ করব না। তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু, আপনিও সাম ফাংশনকে কল দেন। আপনি 200 আর 300 দিয়ে কল দেন, ইউজারের কাছ থেকে নেওয়ার দরকার নেই, শেষ। আপনিও সাম ফাংশনটাকে ইউজ করতে পারতেছেন, সবাই ইউজ করতে পারতেছে। মানে তখন সাম, সরি, এটা হবে ফান ফান ফাংশন। এখন কি হচ্ছে যে, আরে এখন কি হচ্ছে যে আমার এই 200টা এক্স এর মধ্যে আসতেছে, 300টা ওয়াই এর মধ্যে আসতেছে, 200 300 যোগ হচ্ছে, সেই যোগফলটা আরইএস এর মধ্যে স্টোর হচ্ছে, আমি আরইএস কে পিক করে দিচ্ছি। এবার ফয়সাল ফাংশনকে আপনি বললেন যে ভাই তোমার এই যে যত ক্যালকুলেশন আছে এগুলা শেষ হওয়ার পরে আমি আমার নিজের ফাংশনটাকে কল করতে চাচ্ছি। তাহলে কি হবে, আমার এই লাইনটা প্রিন্ট হওয়ার পরে আমরা একটা নতুন লাইন প্রিন্ট করতে চাই, প্রিন্ট করে তারপর ফয়সাল ফাংশনকে কল করে যে রেজাল্ট আসবে সেটা দেখতে পাবো। সো এখানে আমি রান করি যে সামেশন অফ 100 and 200 300 আর ফয়সালের হচ্ছে 500। এবার দেখেন ফাংশন ইউজ করাতে কি সুবিধা হয়েছে, আপনি এই পুরো কোড বেজে দুইটা যোগফলের ক্যালকুলেশন করছেন, কিন্তু আপনি যোগ করার জন্য অপারেটর কতবার ইউজ করছেন, জাস্ট একবার না? দেখেন তো, জি এখন আপনি যদি এই কোড বেজের মধ্যে 1000 বার যোগ করতে চান, আপনাকে যোগের জন্য আর এই অপারেশন চালাতে হবে না, মানে আর কোড লিখতে হবে না। আর এটাই হচ্ছে ফাংশনের মজা, যে ফাংশনকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে তাকে সবাই ইউজ করতে পারে। ইন্ডিভিজুয়াল একটা কাজের জন্য, মানে কোনো একটা ফিক্সড একটা ভ্যালুর জন্য একটা ফাংশন কাজ করবে, তাহলে তো আমার ফাংশন বানানোর কোনো দরকার ছিল না, আমি নর্মাল কোডই করতে পারতাম। কিন্তু যখনই আমি একটা ফাংশন তৈরি করব তখন আমার মাথায় রাখতে হবে যে এই জিনিসটাকে যাতে ইউনিভার্সাল সবাই ইউজ করতে পারে, প্যারামিটার পাস করবে, এইভাবে কাজ করবে। বুঝতে পারছেন ভাই? জি জি। তো এখন এইখানে ভাইয়া হুম মেইন ফাংশনে আমি ইয়াটাকে কল দিলাম, হুম কিন্তু সেই যে ক্যালকুলেশন যে পার্টটা এটা হুম ফাংশনে চলে গেছে। তো সেখানে একটা হুম। ভেরিয়েবল রেজাল্টের ইয়ে হচ্ছে, কিন্তু আমি যে ভ্যালুটা যে আর্গুমেন্টস গুলি যে পাস করতেছি সে রিসিভ হুম। করতেছে, ওখানে তো কোনো কিছু আর লিখলাম না। কোথায়? মানে 13 নম্বর লাইনে, 13 নম্বর লাইনে যেটা আমরা লিখছি, হুম যে 200 আর হুম 300 পাস করতেছি আর্গুমেন্ট হিসেবে, তো সে যে হুম। প্যারামিটার হিসেবে রিসিভ করবে সেখানে তো আমরা কোনো ভেরিয়েবল দিলাম না। ও, আপনি রিসিভিং এর কথা বলতেছেন? হুম হুম হুম। আমি তো 200 আর 300 কে এখান থেকে কোনো ভ্যালু পাঠাই নাই, তাহলে এখানে আমি সেটাই বলছি। রিসিভার কেন দিব? হ্যাঁ এখন হ্যাঁ, তাহলে আপনি আপনি যদি আমাকে 200 আর 300 যদি এখান থেকে পাঠাতে চান তাকে, হুম যদি এখান থেকে পাঠাতে চান তাহলে আপনাকে এই করতে হবে, তাহলে আপনাকে এই যে 200 আর 300 এই জায়গা থেকে পাঠিয়ে দিতে হবে, তারপরে 200 আর 300 কে এখান থেকে রিসিভ করতে হবে, তারপরে হচ্ছে আপনার এখানে এক্স ওয়াই, তারপরে আপনি কি করবেন, এই ফান ফাংশনকে এক্স এর ভ্যালু, এই যে এক্স পাঠিয়ে দিবেন, আর এই 300 জায়গায় ওয়াই পাঠিয়ে দিবেন। তাহলে এক্স এর ভ্যালুটাকে সে এইখানে পাঠিয়ে দিবে, মানে এক্স এর ভ্যালু যা হুম হবে তখন এই এক্স এর ভ্যালু তা হবে, আর ওয়াই এর ভ্যালু যা হবে এই ওয়াই এর ভ্যালু তা হবে। তারপরে এক্স আর ওয়াইটাকে সে যোগ করবে, যোগ করে সে রিটার্ন করে দিবে, রিটার্ন করে দিলে আর এস এর এই জায়গায় আসবে, তারপর এটা প্রিন্ট হবে। বুঝতে হুম। পারছেন? জি জি। মানে এটা হচ্ছে কি যে আচ্ছা। ওই হুম। জায়গাতেই প্রিন্ট হলো, ওটা আর ইয়া করলো না, হ্যাঁ, আমি রিটার্ন করলাম, জাস্ট রিটার্ন মিনিট। করলো না।
ভাই আছেন? সরি। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, জি জি। হ্যাঁ, আচ্ছা। ওকে, আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন ভাইয়া? জি জি, হ্যাঁ, একটাতে আমরা হচ্ছে ভ্যালুটা রিটার্ন করছি, হুম, সেটা প্রিন্ট আউট হয়েছে, হুম, আর ওটা হচ্ছে রিটার্ন করি নাই। আচ্ছা, সেখানে জি। রিটার্ন না করলে আমরা ইন্ট লিখলাম কেন? আচ্ছা ভাইয়া, ওই কোডটা দেখি, ওটা আছে? হ্যাঁ, হ্যাঁ, শিওর এই যে। হুম, তাহলে কোনটা? যে ইন্ট আমরা যে কি বলে 11 নম্বর লাইনে ইন্ট ফয়সাল লিখলাম, তো এখানে আমরা ইন্ট টাইপ কেন দিব? তাহলে যেহেতু রিটার্ন করতেছে না সে। ও আচ্ছা, হ্যাঁ। এটা আপনি যদি ইন দিয়েও রাখেন তাহলে কোনো সমস্যা নাই। সাপোজ ধরেন একটা কোডে আপনি ইন্ট ইউজ করছেন, কিন্তু আপনি চাচ্ছেন না আপনি কোনো কিছু রিটার্ন করবেন। তাহলে একটা কাজ করতে পারেন। লাস্টে গিয়ে রিটার্ন 0 লিখে দিতে পারেন। ওই যে মেইন হুম, ফাংশনের মতো। আমরা কোনো কিছু রিটার্ন করতেছিলাম না, বাট আইএনটি ডেটা টাইপে ইউজ করতেছিলাম। এখন আপনি যদি নাছোড়বান্দা হন যে ভাই, না, না, আমি হচ্ছে কোনো কিছু রিটার্ন করতেছি না, আমি কেন রিটার্ন 0 ইউজ করব? তাহলে আপনি হচ্ছে এখানে কেটে দেন। কেটে দিয়ে এখানে ভয়েড শেষ। এটা অতটা হ্যাঁ, বেশি স্ট্রিক্ট না। স্ট্রিক্ট মুভ না। আচ্ছা আচ্ছা। তো মোট কথা আপনি এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা যে একটা ফাংশন থেকে আমরা একটা রেজাল্টকে যেখান থেকে কল করতেছি ওই ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারি, এটা বুঝতে পারছেন কিনা? জি জি। আচ্ছা, এটা বুঝতে পারলেই হবে, আপাতত আর কোনো কিছু লাগবে না। তো এটা গেল যে রিটার্ন উইথ প্যারামিটার। তাহলে আমরা কি কি শিখছি এই ফর্মগুলো একটু দেখি যে নো রিটার্ন, কোনো কিছু রিটার্ন করে না, কোনো প্যারামিটারও নেই। তারপরে রিটার্ন প্লাস নো প্যারামিটার। আচ্ছা, মানে রিটার্ন প্লাস নো প্যারামিটার ব্যাপারটা কি যে আপনি কোনো প্যারামিটার ইউজ করবেন না বা রিটার্ন করবেন, এটা কি এক্সাম্পল দিতে হবে না? বুঝতে পারছেন? না, বুঝতে পারছি। হ্যাঁ, মানে কোনো প্যারামিটার ইউজ করবেন না, কিন্তু রিটার্ন করবেন এই। রিটার্ন করবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে নো রিটার্ন কিন্তু প্যারামিটার। এই যে এরকম আর কি, ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম যে জি জি। প্যারামিটার আছে কিন্তু নো রিটার্ন, এইটা। আরেকটা হচ্ছে রিটার্ন প্লাস প্যারামিটার, যে রিটার্নও করবেন প্যারামিটারও আছে, সেটা তো আমরা দেখলামই, সেটা হচ্ছে এই যে এটা রিটার্ন প্লাস প্যারামিটার। জি এখন জি। এবার আমি আপনাকে বলি, এত ক্লাসিফিকেশনের দরকার নেই। আপনার যখন যেই টাইপের ফাংশন প্রয়োজন হবে আপনি তখন সেটা ইউজ করবেন। এটা হচ্ছে মেইন ফাইনাল কথা। ওই যে ক্লাসিফিকেশন মনে রেখে রেখে কাজ করার সময় ফাংশন ইউজ করবেন ব্যাপারটা, এইটা করলে হচ্ছে মানে আপনার কাছে মনে হবে আমি মনে হয় কিছুর মধ্যে আবদ্ধ হয়ে আছি। ফাংশন ইউজ করবেন নিজের মনের মতো, যে আমার এখানে রিটার্ন করা প্রয়োজন, লেটস ইউজ রিটার্ন। আমার এখানে রিটার্ন করা প্রয়োজন না, রিটার্ন করবো না। আর ডিক্লেয়ার কি করবেন? যদি ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করেন, সব ফাংশন ইন্টিজারে ডিক্লেয়ার করে রেখে দিবেন। যখন রিটার্ন করার প্রয়োজন হবে রিটার্ন করবেন, যখন রিটার্ন করার প্রয়োজন হবে না কিছু করার দরকার নেই। এখন অনেকে বলতে পারে তুমি রিটার্ন না করে ইন্টিজার ইউজ করছো কেন? আপনি বলবেন যে ফিউচারে যে এখান থেকে রিটার্ন করা লাগবে না তার কি গ্যারান্টি আছে? আমি ফিউচারের জন্য করে রাখছি, শেষ কথা। এরকম আর কি। জি জি। আচ্ছা, আচ্ছা আর ভাই, হাই লেভেলের। মাঝখানে হ্যাঁ, শিওর। একটা ইয়ে হয়ে গেছে, হয়তো ভুলে গেছি। আচ্ছা, আমরা এখানে যে প্যারামিটার যেটা রিসিভ করতেছে, এখানে আমরা টাইপ হুম। দিচ্ছি কেন? আবার দ্বিতীয়বার, প্রথম তো আমি একবার ইন্ট ফাংশন নামে একটা টাইপ দিলাম, আবার মাঝখানে আবার ইন্ট এক্স ইন্ট ওয়াই দিচ্ছি, এখানে আবার আমাকে কেন ডেটা টাইপ ডিক্লেয়ার দিতে হচ্ছে? বুঝতে পারছেন? কোথায়? 4 নম্বর লাইন, 4 নম্বর লাইন। 4 নম্বর লাইনে, হ্যাঁ। হ্যাঁ, এখানে তো ইন্ট লিখতে হবে, কারণ এইটা তো হচ্ছে আপনি কি টাইপের ডেটা রিটার্ন করবেন সেইটার ইন্টিজার। আর হুম। এটা হচ্ছে আপনি কি টাইপের ভ্যালু রিসিভ করতেছেন সেটার ইন্টিজার। আচ্ছা, এখন যেখানে এমনও তো স্ট্রিং হতে বললে পারে। তাহলে সেক্ষেত্রে আমাকে ওই ইয়েই দিতে হবে, মানে ক্যারেক্টার টাইপের বা হ্যাঁ, যেমন ইয়ে বলে ধরেন যে। এই ফান ফাংশনের, হ্যাঁ যেমন ধরেন এই ফান ফাংশনকে আপনি কোন জায়গা থেকে কল করছেন? এই জায়গা থেকে কল করছেন। আপনার হুম। ইচ্ছা হইলো যে এখানে আপনার কাছে একটা ক্যারেক্টার টাইপের সাপোজ ভ্যারিয়েবল আছে, এটার মধ্যে আপনার একটা ক্যারেক্টার আছে লাইক এ। এখন আপনি চাচ্ছেন এই ফান ফাংশনকে কল করার সময় এইটাকে একটা আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিতে দিতে তো তখন এই সিএইচটা কি টাইপের? এই সিএইচটা হচ্ছে ক্যারেক্টার টাইপের। তাহলে এখানে ক্যারেক্টার আমাকে টাইপ। একটা প্যারামিটার ইউজ করতে হবে ক্যারেক্টার টাইপের, CHAR। নাম দিলাম, সাপোজ সেম নাম দিলাম CH। তখন হুম। আমাকে এখানে ওই যে এখানে আমি যোগ করলাম, আর এর পাশাপাশি আমি এখানে মেসেজ দিয়ে দিলাম যে যেটা ক্যারেক্টার আছে ওটাকে তুমি প্রিন্ট করো। এই মোট কথা। এইখানে যে ডেটা টাইপটা সেটা হচ্ছে আপনি কি টাইপের ভ্যালু রিসিভ করতেছেন সেটার জন্য। আর এটা হচ্ছে আপনি ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কি টাইপের ভ্যালু এই ফাংশন থেকে রিটার্ন করতে চাচ্ছেন সেটা। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি জি, ক্লিয়ার। ঠিক আছে। ওকে, এখন তারপর হচ্ছে প্রবলেম সলভিং ইউজিং ফাংশন। এখন আপনার হচ্ছে
আমরা প্রথমে একটা কাজ করতে পারি, একটা ক্যালকুলেটর বানাতে পারি আমরা ফাংশন দিয়ে। যেমন ক্যালকুলেটরটা কিরকম হবে, আপনি হচ্ছে একটাই ফাংশন বানাবেন, যেই ফাংশনটাকে আমি দুইটা নাম্বার দিব এবং একটা ক্যারেক্টার পাঠিয়ে দিব। ক্যারেক্টার বলতে কি করব, আমি যোগ করব না বিয়োগ করব না গুণ করব। সাপোজ আমি তাকে 10-20 দিলাম আর যোগ চিহ্ন পাঠিয়ে দিলাম, সে আমাকে যোগফল রিটার্ন করবে। তাকে যদি আমি 10-20 পাঠায়া মাইনাস দিই, মাইনাস পাঠিয়ে দিই, তাহলে সে বিয়োগফল আমাকে রিটার্ন করে দিবে। এরকম একটা জিনিস। এখন আপনি ট্রাই করবেন নাকি হচ্ছে আমি এটা দেখাই দিব আপনাকে? কাইন্ড একটু অফ আপনি অলরেডি দেখিয়ে আমরা দেন। কিন্তু এটা করে ফেলছি। এই যে দেখেন এরকম, যে আমি তাকে দুইটা ভ্যারিয়েবল দিচ্ছি, একটা ক্যারেক্টার দিচ্ছি। তো আমি তাকে এখন নাম্বার 1 আর নাম্বার 2টা পাঠাচ্ছি এবং ধরেন ক্যারেক্টার এখানে আছে প্লাস পাঠালাম। তাহলে সে এই ফাংশনটার ভিতরে আগে চেক করে নিবে যে আমাদের ক্যারেক্টারটা কি হচ্ছে প্লাস। যদি প্লাস হয় তাহলে আমি এখান থেকে ওয়েট, যদি প্লাস হয় তাহলে আমি এখান থেকে রিটার্ন করব এক্স প্লাস ওয়াই রিটার্ন করব। তারপরে আমার যদি এখানে কি হয়, মাইনাস হয়, ক্যারেক্টার ইকুয়াল টু মাইনাস হয়, তাহলে আমি কি রিটার্ন করব, আমি এখান থেকে আর ইটি আর ইউআরএন রিটার্ন করব হচ্ছে এক্স মাইনাস ওয়াই। পারবেন এবার? বুঝতে পারছেন আইডিয়া? করে দিলাম এরকম আর জি কি। আর এই ফাংশনের নাম দিতে পারেন ক্যালকুলেটর বা কিছু একটা নাম দিতে পারেন। নাম দিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিবেন। এবং আরো একটা জিনিস করতে পারেন, এরকম ক্যারেক্টারকে ফিক্স না রেখে, ও সরি হ্যাঁ এটা তো করতেই হবে, যে আপনি আগে মানে ক্যারেক্টারটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, যে ইউজার কি করতে চায়। প্রথমে দুইটা নাম্বার দিবে ইউজার, তারপর একটা ক্যারেক্টার পাঠাবে, যে আমি দুইটা নাম্বার দিলাম, এই দুইটা নাম্বারকে তুমি যোগ করে দেখাও। তাহলে সে আপনি একটা ফাংশনকে কল দেবেন, সে যোগ করে আপনাকে দেখাইলো। বুঝতে পারছেন কি? জি জি তাহলে এটা একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। জি ভাইয়া, আচ্ছা।
জি ভাইয়া বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপে দিছি কোডটা, ট্রাই করছি, দেখেন হচ্ছে কিনা আচ্ছা, ভাই। জি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইন্টার নাম্বার 1, ইন্টার নাম্বার 2, ভাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 জি, দেখতে পাচ্ছি। ইন্টার নাম্বার 1, ইন্টার নাম্বার 2। আচ্ছা, ওয়ান কম্পাইলারে আমাদের এই মেসেজগুলো না দেওয়াটা বেটার, ও আচ্ছা আচ্ছা। ঝামেলা করে। দেন ক্যারেক্টার, এটাও লাগবে না। আর হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইন্টিজারের পর যদি আমরা ক্যারেক্টার ইনপুট নিতে চাই তাহলে কিন্তু আমাদের একটা বাফার প্রবলেম হয়। আপনি সেটা ভুলে গেছেন। তো সেই বাফারের জন্য আমাদের এখানে স্পেস দিতে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে আপনি কি করতেছেন যে ইন্টিজার রেজাল্ট ক্যালকুলেশন একটা ফাংশন নাম্বার 1 নাম্বার 2 পাঠাচ্ছেন। নাম্বার 1 নাম্বার 2 ক্যারেক্টার ক্যারেক্টার, তারপর ক্যারেক্টার যদি প্লাস হয় তাহলে আপনি সামেশন করতেছেন, দেন সামেশন রিটার্ন। সো রিটার্নটা এখানে আসবে। আসার পর পার্সেন্টেজ ডি ক্যারেক্টার নাম্বার 1 ক্যারেক্টার নাম্বার 2 এন্ড দ্য রেজাল্ট, ঠিক আছে। এলসিফ হচ্ছে জাস্ট দুইটা অপারেটরের জন্য করছেন, আচ্ছা অসুবিধা নেই। তো আমি এখানে যদি হচ্ছে 10, 20 আর যোগ করতে চাই, আচ্ছা এখানে রিটার্ন জিরো কিসের প্রতিবার? মেইন ফাংশনের রিটার্ন জিরোটা অন্য কোথাও কি কোনো প্রবলেম আছে? আচ্ছা ফাংশন, ওকে ফাংশন কলটাকে অফ রাখতেছি, দেখি আপনি। এরর 302 ইন প্রোগ্রাম, 28 নাম্বার লাইন। স্ক্যানএফ, কম্পাইলার ইস্যু হতে পারে। নাম্বার 1 নাম্বার 2 ক্যারেক্টার পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট নাম্বার 1 এম্পারসেন্ট নাম্বার 2 পার্সেন্টেজ সি ক্যারেক্টার, দেন হচ্ছে ক্যালকুলেশন, রিটার্ন সামেশন, রিটার্ন সাবট্রাকশন। ভাইয়া আপনি এখানে প্লাসের সাথে কম্পেয়ার করতেছেন কেন? আপনার হচ্ছে এখানে আপনি ক্যারেক্টার হচ্ছে, ও না সরি সরি, কি আছে ক্যারেক্টার হচ্ছে প্লাস হলে যোগ করবেন, হ্যাঁ, আর ক্যারেক্টার বিয়োগ হলে বিয়োগ করতেছেন। ওকে, তাহলে এই ফাংশনে কোনো সমস্যা নাই। স্টে 302 ইন প্রোগ্রাম, এই রোড তো আমি জীবনের প্রথম দেখলাম। আমি তো মাঝখানে গ্যাপ দিছিলাম না, মানে ক্যারেক্টারের আগে গ্যাপ দিছিলাম না, তখন ঠিক ছিল, কিন্তু ওখানে হচ্ছে কি সাথে সাথেই মানে ক্যারেক্টারটা নেয়ার জন্য ওয়েট করতেছে না আর কি। আমি যে ক্যারেক্টারটা ইনপুট দিব সেই জন্য ওয়েট করতেছে না, জাস্ট নাম্বারটা নিয়ে। সেম সেম এরর। কি ব্যাপার? পার্সেন্টেজ ডি আচ্ছা, রিটার্ন নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে দেখেন তো। না না, ওই কিছু রিটার্নে কোনো সমস্যা নেই, কারণ ও হ্যাঁ আপনার রিটার্ন স্পেসিং এ মেবি কোনো ঝামেলা,
এরকম দেখাচ্ছে কেন রিটার্নটা? প্রিন্টেড রিটার্ন 0। হ্যাঁ, এখন এটা চলে গেছে। এই যে এখন সমস্যা এখন ঠিক আছে। 1020 প্লাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখি তো আমাদের ওয়ান কম্পাইলারেও ঠিক থাকে কিনা। শুধু শুধু বেচারাকে দোষ দেই আমরা। ঠিক আছে, তারপর আমি যদি মাইনাস দেই, ওই যে একটা কথা আছে না, যে একবার ভুল করে বা তাকে আমরা মানে কিছু একটা হইলেই মনে করি সে মনে আবার কাজটা করছে, এরকম একটা হ্যাঁ অবস্থা। হ্যাঁ, মানে এটা অনেকটা ওইরকম, মানে ওই দই খেয়ে কি হলো, চুন খেয়ে মুখ পুড়ছে, এখন দই দেখলেই ভয় লাগে। এটার কালার তো সেম। এক্স্যাক্টলি। সো মাল্টিপ্লিকেশন হলে এখানে মাল্টিপ্লিকেশন করব আমরা। ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, এখানে দেখেন কিছু টেকনিক, ওটা অবশ্য আস্তে আস্তে কোড করতে করতে এই মানে বুদ্ধিগুলা চলে আসবে। যে এই যে আমরা জাস্ট কি করতেছি, একটা অপারেশন করে সেটাকে রিটার্ন করতেছি, এটার জন্য আমরা আলাদা হচ্ছে ভ্যারিয়েবল চিন্তা করতে হচ্ছে, কি ভ্যারিয়েবল নাম দিব। তো এই পেইন থেকে বাঁচার জন্য একটা কাজ করতে পারেন, যে এটাকে আমি কোনো ভ্যারিয়েবল স্টোরই করব না, আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে ডিরেক্ট রিটার্ন করে দিব। ক্যালকুলেশন করবো আর ডিরেক্ট রিটার্ন হয়ে যাবে। তাহলে কি হলো যে ব্যাপারটা, আমার এক্সট্রা একটা ভ্যারিয়েবল লাগলো না। ভ্যারিয়েবল ইউজ করলে যে এখানে অনেক কিছু হবে তাই কিছু হবে না, সমস্যা নেই, কিন্তু এক্সট্রা একটা ভ্যারিয়েবলের পেইন থেকে আমি রিলিফ পেলাম। কোডটাও কমে আসলো আর কি, অনেকটা হ্যাঁ, কোডটাও কোডটাও কমে কমে যাবে। আসলো। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমি রিটার্ন ইউজ করলাম, এখান থেকে আমি এই হচ্ছে ব্যাপার, এলসিফ মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশনের দিকে না যাই, দরকার নাই থাক। এই আমাদের ক্যালকুলেটরটা খুবই সিম্পল থাকে। তো এই হচ্ছে একটা ক্যালকুলেটর আমাদের হয়ে গেল। আর এই কাজটা করার জন্য কিন্তু আমার ফাংশন ছাড়া অনেক কিছু করতে হইতো। তো ফাংশন কলের ক্ষেত্রে, আর ফাংশন কোডের ভিতরে যত ইউজ করবেন তত কোডটা ক্লিন থাকবে। কেমন ক্লিন থাকবে, যে এই কাজটুকুকে আমি হচ্ছে যে বন্ধ করে দিলাম, শেষ। ক্যালকুলেশনের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে দেয়া, বাকি মেইন আমি এখন এটা নিয়ে বাকি চিন্তা করতে পারবো। বুঝতে পারছেন ভাইয়া? জি জি। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে গেল। এন্ড এখানে আরেকটা জিনিসও করা যায়, সেটা কি জানেন? এই যে আপনি ইনপুট গুলো যে দিচ্ছেন না, আপনি চাইলে একটা জি কাজ করতে পারেন, সেটা হলো আপনি ইনপুটের জন্য আলাদা একটা ফাংশন তৈরি করতে পারেন, যেটার মাধ্যমে ইনপুটের কাজগুলো করা হবে। তাহলে এই যে এখান থেকে আপনার হচ্ছে এই যে আপনি এই পুরো কাজটাকে একটা ইনপুটে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আপনি এখন কি করবেন, মেইন ফাংশন থেকে জাস্ট ইনপুট ফাংশনটাকে কল করে দিবেন। তাহলে কি হলো জানেন, আপনার মেইন ফাংশনটা একদম ক্লিয়ার থাকবে। মেইন ফাংশনটা একদম ক্লিয়ার, তখন কি হচ্ছে, এই হচ্ছে কাজ, যে ভাই তোমার ইনপুট হচ্ছে এটা। তারপরে আরো একটা কাজ করতে পারেন, যে ইনপুট নেয়ার পরে আপনি এখানে ইনপুট নিলেন, তারপরে হচ্ছে ওই রেজাল্ট ফাংশনকে কল করলেন। কল করার পরে আপনি একটা কাজ করতে পারেন, যে ভাই আমার ইনপুট নেওয়া হয়ে গেছে, তো এবার আমি হচ্ছে একটা আউটপুটের জন্য একটা ফাংশন বানাই, যেটার কাজ হবে শুধুমাত্র আউটপুট দেয়। আর আউটপুট দিতে হলে কি করতে হবে, তাকে এই যে এই ভ্যারিয়েবল গুলো পাস করে দিতে হবে, নাম্বার 1 দিতে হবে, ক্যারেক্টার দিতে হবে, নাম্বার 2 দিতে হবে, রেজাল্ট দিতে হবে। এটা কাজ করি আমরা এখান থেকে এই সবগুলা জিনিসকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিই, এবং প্রত্যেকটার আগে একটা, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, হুম। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ, এটাও আমাদের ইন্টিজার টাইপ, আর এটাও আমাদের ইন্টিজার টাইপ। এন্ড তাহলে কি হবে, আমরা এখান থেকে এটাকে নিয়ে এখানে বসায় দিলাম। আর এই জায়গাটার পরে আমি আমাদের আউটপুট ফাংশনটাকে কল করে দিলাম, যে আউটপুট ফাংশনে এই প্যারামিটার গুলো পাঠিয়ে দিলাম। তাহলে দেখেন কোডটা আরো ক্লিয়ার, যে ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেয়া, সে সবগুলো ইনপুট নিছে, তারপরে যা সে ক্যালকুলেশনটা করে দিছে, ক্যালকুলেশন করে রেজাল্টটা চলে আসছে, তারপরে আউটপুট ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো। সে আউটপুটের কাছে এই নাম্বারগুলো আপনি পাঠিয়ে দিলেন, সেম ভ্যারিয়েবল সেম রাখলাম আমাদের ওই কোনো কনফ্লিক্ট হলে বা কোনো কিছু হইলে এর কাছে বোঝার জন্য। তারপর হচ্ছে আমি এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে দেখেন আমার ইচ এন্ড এভরি ফাংশন হচ্ছে খুব সুন্দর, যে ইনপুটের কাজ হচ্ছে ইনপুট করা, ক্যালকুলেশনের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, আউটপুটের কাজ হচ্ছে আউটপুট দেখানো। এবার আমি জাস্ট এখান থেকে কি করতেছি, ইনপুট ফাংশনকে কল দিচ্ছি। ইনপুট ফাংশন তার কাজ কমপ্লিট করে ক্যালকুলেশন ফাংশনকে কল করে রেজাল্টটাকে এনে রেখে দিচ্ছে, তারপরে আউটপুট ফাংশনকে কল করে সে আউটপুট হচ্ছে রেখে দিচ্ছে। এই
এবার কোডটা কিন্তু আরো গোছানো লাগতেছে। কোন ফাংশন মানে আগে কি হইতো যে একটা মেইন ফাংশনের ভিতরে সবকিছু ছিল। আমি যদি কোনো জি কিছুকে ডিবাগ করতে যাইতাম তাহলে হচ্ছে মানে কমেন্টের সহায়তা নিতে হতো, প্রচুর পরিমাণ কমেন্ট ইউজ করতে হতো। আর এখন দেখেন আপনি যদি ফাংশনের দিকেই তাকান তাহলে বোঝা যাচ্ছে যে কোনটার কি কাজ। ক্যালকুলেশনের কাজ মানে কি, এখানে ক্যালকুলেশন হচ্ছে। যাবো সাপোজ ধরেন আমি কিছু টেকনিক করি, যেমন ধরেন আপনার রেজাল্টটা ঠিক মতো আসতেছে না। এখন রেজাল্টটা ঠিক মতো আসতেছে না, এটা যদি ডিবাগ করতে হয় তাহলে সবার আগে আমরা কোথায় যাব? আমরা ক্যালকুলেশনে যাব, যে দেখি তো আমি এখানে অপারেটরে কোনো মিসম্যাচ করছি কিনা। তার মানে আমাদের ডিবাগ করতেও সুবিধা হয় ফাংশন ইউজ করলে কোডের মধ্যে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, কোডটা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ভাই এটা। শিওর। ওকে ভাইয়া, পাঠিয়ে দিছি। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনি কি আজকে আরো প্র্যাকটিস করবেন? না ভাই, এখন এই রিলেটেড কিছু টাস্ক দেন আমাকে, যেটা আমি আজকে একটু অবসর সময় দেখবো, পরে কালকে আমরা এটা নিয়ে হুম, রিভিউ করলাম, পরে ফাংশনের আরো যা যা বাকি আছে ওগুলি আমরা ইয়ে করলাম আর কি। আচ্ছা। আমরা হচ্ছে গত সপ্তাহে ওই যে মেনু কার্ড দিয়ে কিছু প্রবলেম সলভ করছিলাম না? এই যে জি এই মেনু কার্ডের ব্যাপারটা আপনি এখন ফাংশনে রিপ্লেস করবেন। বাবা, আচ্ছা। ফাংশনে রিপ্লেস করবেন। ফাংশনটা কেমন হবে, যে ধরেন আপনার আপনি একটা মেনু কার্ড বানাবেন প্রথমে। ওই মেনু কার্ডটা হবে একটা ফাংশন, মানে ওই ফাংশনটা কল করলে মেনু কার্ডটা প্রিন্ট হবে, কাস্টমারকে দেখাবে যে এটা হচ্ছে আমাদের মেনু, আমাদের এই কয়টা খাবার আছে, এটা আছে। তো মেনু কার্ডটা দেখানোর পরে কাস্টমার কি করবে? কাস্টমার অবশ্যই অর্ডার করবে। তখন আপনি হুম কাস্টমারকে জিজ্ঞেস করবেন, ডু ইউ ওয়ান্ট টু অর্ডার সামথিং? তো কাস্টমার পরে 1 or 2 প্রেস করবে। যদি 1 প্রেস করে তাহলে কাস্টমার অর্ডার করতে চায়। তো যখন সে 1, না ব্যাপারটা এরকম না। প্রথমেই একটা কাস্টমারকে আপনি গ্রিটিংস দিবেন যে ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, ডু ইউ ওয়ান্ট টু অর্ডার সামথিং। তো তখন আপনি ওই ওয়েলকাম করার পরে মেনুটা দেখায় দিবেন। তার মানে প্রথমে গ্রিটিংস ফাংশন আসবে, কল হবে কল স্ট্যাক থেকে। তারপরে আমার মেনু কার্ড ফাংশনটা প্রিন্ট হবে তাকে মেনু দেখানোর জন্য। তারপরে সেটার নিচে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কি কোনো কিছু অর্ডার করতে চান। যদি সে অর্ডার করতে চায়, যদি সে 1-এ প্রেস করে তার মানে সে অর্ডার করতে চায়। আর যদি সে 0-তে প্রেস করে তাহলে সে অর্ডার করতে চায় না, হয়তো বা কিছুক্ষণ বসবে। যদি সে 1-এ প্রেস করে তখন তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোনটা অর্ডার করতে চান। আপনি একটা কাজ করতে পারেন, ওই যে মেনু কার্ডটা এমন ভাবে তৈরি করতে পারেন যে প্রতিটা খাবারের একটা সিরিয়াল নাম্বার থাকতে পারে, 1, 2, 3 সিরিয়াল নাম্বার। তো তখন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তুমি কত নাম্বার ফুডটা অর্ডার করতে চাও। তো তখন সে প্রেস করবে 1 or 2 or 3 সামথিং, আমি 1 নাম্বার ফুডটা অর্ডার করতে চাই। তো 1-এ প্রেস করলে, আর আপনার কাছে ওই মেনু কার্ডের ভিতরে কিন্তু শুধুমাত্র ফুডের নাম না, সিরিয়াল নাম্বার, ফুডের নেম, কোয়ান্টিটি কতগুলো আছে এবং প্রাইস কত। সে যখন 1-এ প্রেস করবে অটোমেটিক সেই অ্যারে থেকে ওইটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে তারপরে সে ওই প্রাইসটাকে নিবে। প্রাইসটা তাকে বলে দিবে যে এটা এটার প্রাইস, এটা তোমার বিল, এন্ড জাস্ট ওয়েট সামটাইমস উই আর কুকিং ইওর ফুড। এটা হচ্ছে প্রিন্ট করবে। এটা তো অনেক টাফ এটা হবে প্রসেস। মনে হয়। তো অনেক আপনি কিছু এখানে। আপনি যদি এটাকে টাফ মনে করেন, এখানে আপনার পুরো এন্টায়ার কোর্সে মানে আমরা একটা প্রজেক্ট বিল করি, ঠিক আছে? ফুড অর্ডারিং প্রজেক্ট। এটা কিন্তু আপনার, আপনি না পারলে কি হয়েছে, আপনি যতটুকু পারেন, যতটুকু চিন্তা করতে পারেন ততটুকু করেন। দরকার হলে আমি আপনাকে হেল্প করব। দরকার হলে কালকে আমরা বসবো, বসে আমরা একটা, দরকার হলে আগামী 2টা ক্লাস আমরা হচ্ছে এই প্রজেক্টটা বানালাম। প্রথমে আমি আপনাকে ফুড অর্ডার ফর্মটার একটা মানে আইডিয়া দিলাম যে আপনি একটা মেনু কার্ড কিভাবে তৈরি করতে পারেন, তখন আপনি সেটা করলেন। মানে আমরা পুরো কাজটাকে একটা ভাগ করলাম। সাপোজ আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে দিই যে আপনার হচ্ছে স্ট্যাটাস গুলা কি হইতে পারে। যেমন প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, যে একটা মেনু কার্ড বানাতে হবে। মেনু কার্ড, এখন মেনু কার্ডের ভিতরে কি কি থাকবে? মেনু কার্ডের ভিতরে থাকবে সিরিয়াল নাম্বার, তারপর থাকবে হচ্ছে ফুড নেম, তারপরে থাকবে হচ্ছে প্রাইস। এই গেল। তারপরে কি থাকবে, যে কাস্টমারকে একটা গ্রিটিং মেসেজ দিতে পারেন, যে গ্রিটিং মেসেজটা হচ্ছে প্রথমে আসবে, গ্রিটিংস, গ্রিটিংস। তারপর 2 নাম্বারটা তাকে হচ্ছে মেনু কার্ড দেখাবে। তারপর সে হচ্ছে অর্ডার করবে কিনা, আস্ক ফর, আস্ক ফর অর্ডার।
হার্ডওয়্যার সামথিং, এর মানে অ্যালগোরিদম লিখতেছি আমরা। তারপর 4 নম্বরে হবে কি, যে সে যদি বলে যে হ্যাঁ আমি অর্ডার করতে চাই, তাহলে সে মেক এন অর্ডার, না টেক অর্ডার এন্ড শো দা বিল। এটা দেখে মনে হচ্ছে অনেক কিছু, আসলে এখানে কিছুই নাই, জাস্ট সিম্পলি চিন্তা করতে পারেন। এন্ড লাস্টে ফাইনাল হচ্ছে এটাই, তাকে বিলটা দেখাই দিবেন যে তোমার বিল এত টাকা হয়েছে, শেষ। না, এর আগে এখন আমরা যতটুকু করেছিলাম যে জাস্ট আমরা হ্যাঁ ওখান থেকে কোয়ান্টিটিটা দেখাইছি, স্টকে কি পরিমাণ হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে। তো আচ্ছা এখন এখানে আপনি, পাশাপাশি হ্যাঁ প্রাইসটা আপনি, কি বলা যায়? হ্যাঁ আপনাকে আমি ইজি করে দিই, সেটা হচ্ছে আপনি দুইটা অ্যারে নেবেন। এখন তো আপনি স্ট্রিং পারেন, আপনি দুইটা জি অ্যারে নেবেন। একটা অ্যারের মধ্যে হচ্ছে কোয়ান্টিটি থাকবে, একটা অ্যারের মধ্যে নেম থাকবে, আরেকটা অ্যারের মধ্যে প্রাইস থাকবে। হুম তিনটে অ্যারেরই আমাদের মানে সাইজ সেম থাকবে। তো এখন জি তারপর কি করবেন, যখন মেনু কার্ডটা থেকে দেখায়, মেনু কার্ড কিভাবে দেখাইতে হয়, প্রথমে সিরিয়াল নাম্বার কোত্থেকে জেনারেট হবে, ওই যে লুপ যে ঘুরতেছে ওইটা থেকে জেনারেট করে ফেলবেন সিরিয়াল নাম্বার, যেটা দেখাইছি হুম কোর্সের মধ্যে। তারপর হচ্ছে কি আছে, ফুড নেম। ফুড নেম কি, ওই আপনি যেই অ্যারেটার মধ্যে, স্ট্রিং অ্যারেটার মধ্যে আপনি হচ্ছে ওই নেম গুলাকে রাখতেছেন, সেই নেম থেকে আপনি একটা একটা করে অ্যাক্সেস করবেন। তারপরে প্রাইস, তারপর প্রাইস এর ভ্যালু থেকে একটা একটা করে প্রিন্ট করবেন, তাহলে তো মেনু কার্ডটা জেনারেট হয়ে গেছে। তো জেনারেট হওয়ার পর তখন তাকে জিজ্ঞেস করবেন, ডু ইউ ওয়ান্ট টু অর্ডার সামথিং, ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার সামথিং প্লেস দ্য সিরিয়াল নাম্বার। তো মেনু কার্ডে তো সিরিয়াল নাম্বার আছে, সাপোজ আপনার 10টা ফুড আছে 1 থেকে 10, তো সে যদি 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা প্রেস করে, তখন তাকে ওই সিরিয়াল নাম্বারটা থেকে অ্যারে থেকে আপনি হচ্ছে সার্চ করে বের করে দিবেন। এখন সাপোজ ধরেন সে 5 প্রেস করলো, 5 প্রেস করা মানে কি, আপনার অ্যারের মধ্যে 4 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে সে অর্ডার করতে যাচ্ছে। তখন আপনি কি করলেন, একটা একটা হচ্ছে লিনিয়ার সার্চ চালাই দিলেন, যে 5 মানে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে যে আছে, তাহলে 4 পর্যন্ত লুপ চালাই দেন। তো 4 পর্যন্ত লুপ চালানোর পরে লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটাই হচ্ছে তার অর্ডারের নেম। তখন তাকে দেখাই দিলেন যে এটা তোমার অর্ডার, এটা তোমার হচ্ছে ফুড নেম, আর এটা তোমার প্রাইস, শেষ প্রজেক্ট। আপনি একটু চিন্তা করেন, চিন্তা করলে আপনি এটা সলভ করতে পারবেন। আচ্ছা মানে এটাই হচ্ছে রিয়েল লার্নিং। আপনি এটা সলভ, আমি আপনাকে বলি, এটা সলভ করার জন্য যে যে কনসেপ্ট আপনার প্রয়োজন, আপনি তার চেয়ে বেশি জানেন, ট্রাস্ট মি। এখন আপনাকে হচ্ছে চিন্তা করতে হবে যে প্রতিটা ফিচার কিভাবে আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোনটা ইমপ্লিমেন্ট হবে ওটা একটু হ্যাঁ, চিন্তা দেখা করতে যাচ্ছে হবে। যে আপনি কিন্তু টপিক পারেন, আপনি টপিক পারেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার। এখন এই টপিক আর কনসেপ্টকে একটা রিয়েল লাইফ ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে হবে। আর আপনি একবার যখন কানেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি যে কনফিডেন্সটা পাবেন, সেই কনফিডেন্টই দেখবেন আপনি, মানে এমন একটা যে কিছু আপনাকে দিছে যেটা আপনি জীবনেও করেন নাই। তখন দেখবেন কি হবে, গুগল, চ্যাট জিপিটি, জেমিনি সবকিছু মিলে আপনি কাজটা করে ফেলতে পারছেন একা একাই। কিন্তু সেই সাহসটা আপনাকে নিতে হবে। হুম। সেটাই, আপনি চেষ্টা করেন, সমস্যা কি, কালকে তো আমরা বসবো, আমি আপনাকে হেল্প করবো, এটা একটা, এই ঠিক প্রজেক্টটা আছে, করলে আপনি আইডিয়া পাবেন। জি জি, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। তো কালকে ঠিক দেখা আছে, হচ্ছে ইনশাআল্লাহ। জি ভাই, জি ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।